হবে মানে হবে সাজু স্যার। হ্যাঁ কি আজকে হবে? হবে মানে তুই ঘুরস হবে হবে হ্যাঁ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাজু স্যার কই গেলেন? আর আমি কিন্তু আজকে ক্লাস নিতাম না। হ্যাঁ নিতে হইব আপনার না যে সাজু স্যার, নিবেন না 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 স্টুডেন্ট না। কইছে যে সাজু স্যার লাগবে, সাজু স্যার লাগবে, ঠিক আছে? স্টুডেন্ট কইছে সাজু স্যার লাগবে। স্টুডেন্ট যদি কয় খালি নাসির স্যার চান মুখ এমন কিছু জিনিস পড়ানো হবে ইংরেজি, আমি বুঝুন না যে নাসির স্যার দাঁড়াইছে মানে নাসির স্যার আবার পড়াইবো, ঠিক আছে? নাসির স্যার সকাল থেকে অনেক ক্লাস নিয়েছে, রোজা রেখে অনেকগুলা ক্লাস নিয়েছে, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। তা আজকে দেখেন খাদ্য অধিদপ্তর এই নিয়োগ পরীক্ষাটার কিন্তু পরীক্ষা কিন্তু ঈদের পরে কিন্তু শুরু হয়ে যাবে, এই খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা। আবার এই প্রশ্ন দেখবেন, এখানকার খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন কিন্তু দেখবেন এই আবার প্রাইমারি 29 তারিখ আবার আসবে। আবার এগুলো দেখেন বিসিএস আসবেন 11 থেকে 20তম গ্রেড সবগুলোতে আসবে। তাই সুতরাং এই যে বারবার এই পরীক্ষায় প্রশ্নগুলো যেগুলো বারবার আসে সেগুলো কিন্তু আজকে আমরা সাজিয়েছি, গুরুত্বপূর্ণ আছে। ইংরেজি ক্লাসটা হবে আর আমাদের গ্লুগুলো স্যার কিন্তু এটা নিবে। তাই কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখছেন একটু শেয়ার করে দেন, আর একটু কমেন্ট করে জানান যে আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন, একটু কমেন্ট করে জানান দ্রুত। এই দেখেন আমরা আপনাদের জন্য কত পরিশ্রম করতেছি, যার বিনিময়ে আপনার যাতে একটা চাকরি হয়, আপনাদের দেখবেন ইজিলি পারবেন। আজকে সবগুলো প্রশ্ন কিন্তু একদম সহজ। কই কমেন্টগুলো একটু দেখি তো, আমি আজকে কমেন্টগুলো দেখি, একটু দেখি তো। আলহামদুলিল্লাহ। যে মিম ঠাকুরগা থেকে রুমা খাতুন ঝিনাইদা থেকে আছেন আমাদের, দেখি একটু কমেন্ট করেন। সাধু স্যার কই গেলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেখছেন বললাম না এক্স্যাক্টলি চলে আসছি আলহামদুলিল্লাহ। আমরা জব মেডিসিন যারা আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং ভালোবাসি বলে নিবন্ধনে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিলাম। এবং স্যার আমাকে আজকে একজন স্টুডেন্ট ফোন দিয়েছে, তো উনি বললো যে ভাইয়া আপনাদের ফ্রি ক্লাসগুলো আমি করতাম আলহামদুলিল্লাহ। স্কুল পর্যায়ে 18টা হয়েছে আলহামদুলিল্লাহ ইংরেজি, আর কলেজ পর্যায়ে 22টা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা খারাপ না মোটামুটি, তাই না স্যার? ফ্রি ক্লাস করে এটা খুব বড় অ্যাচিভমেন্ট। তো অনেকেই ফোন দেয় স্যার আলহামদুলিল্লাহ বাংলায় আমি 21টা পাইছি, অনেকে বলে যে বাংলায় স্যার আমার 23টা হয়েছে, ম্যাথে হয়েছে, জিকেতে হয়েছে। এটা হচ্ছে জব মেডিসিনের প্রতি আপনাদের ভালোবাসা আর আমাদের প্রতি কি বলে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। তো এইভাবেই জব মেডিসিন আপনাদেরকে সবসময় সার্ভিস দিয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু সামনে হচ্ছে আমাদের প্রাইমারি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা, তো বিসিএস প্রাইমারি এবং আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা। স্যার এটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরও আসবে প্রশ্ন। এক্স্যাক্টলি। এবং মজার ব্যাপার হচ্ছে স্যার আজকের যে খাদ্য অধিদপ্তরের কিছু আমি প্রশ্নগুলা অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে প্রাইমারি মানে এখান থেকে যে প্রশ্নগুলা হুবহু প্রশ্নগুলো 18তম নিবন্ধনে আসছে কয়েকটা। মানে এই প্রশ্ন ওই তো মানে মজার ব্যাপার হচ্ছে আমি যেটা সবসময় বোঝানোর চেষ্টা করি যে দেখেন নাউনের পাশে কিন্তু লেখা নাই যেটা বিসিএস এর নাউন, সমাসের পাশে কিন্তু লেখা নাই এটা মানে প্রাইমারির সমাস অথবা বিসিএস এর সমাস। সমাস তুমি সবার, তাই না? নাউন তুমি সবার, তার মানে গ্রামার অথবা ইংরেজি বা বাংলা এগুলো সবার জন্য। এই সেম জিনিসগুলাই বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 11 থেকে 20তম গ্রেড থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষা কিন্তু এই একই জিনিসগুলাই আসে এবং আবারও আসবে ইনশাআল্লাহ। এই জন্য যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই দ্রুত শেয়ার করে দিই। আজকে খুবই অ্যামেজিং একটা ক্লাস পাবেন ইনশাআল্লাহ, এবং সাথে এই ধারণাটাও পাবেন খাদ্য অধিদপ্তরে কি ধরনের প্রশ্ন হয়, এবং সাথে এই প্রশ্নগুলি থেকে দেখবেন যে বিসিএস বা প্রাইমারিতে চলে আসছে। নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশন দরকার, কোর্সে ভর্তি হতে হবে ভাইয়া, এছাড়া সাজেশন পাওয়া যাবে না। নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি ব্যতীত কোনো সাজেশন এবার আমরা পাবলিশ করব না বুঝছেন? নিবন্ধন লিখিত তো লিখিত, এটা সিক্রেট, কারণ এই লিখিত কোর্সে ভর্তি হলে আপনার চাকরি নিশ্চিত। কারণ লিখিত পরীক্ষা ভালো করা মানে কি নিবন্ধনের চাকরি। তো এটা তো আমরা পাবলিশ দিয়ে দেবো না যে নিবন্ধনের সাজেশন দিয়ে দিলাম, তাহলে তো সবাই পড়বে, তাহলে তো মার্কেট আউট হয়ে গেল। এটা নিশ্চিন্তে থাকেন যে নিবন্ধন লিখিত পরীক্ষার কোনো মানে কোর্স আমাদের যে কোনো সাবজেক্ট আছে এগুলো কখনোই আমরা বাইরে পাবলিশ করব না। আর আগামীকাল কিন্তু নিবন্ধনের লিখিত ক্লাস হবে, আগামীকাল নিবন্ধনের লিখিত কোর্সের ক্লাস হবে কিন্তু আগামীকাল, ঠিক আছে? যারা নিবন্ধনের লিখিত কোর্সগুলো ভর্তি হবেন তারা কিন্তু আমাদের হটলাইন নম্বরগুলোতে কল দিয়ে ফেলেন। ক্লিয়ার? এক্স্যাক্টলি। তো দ্রুত একটু শেয়ার করে দিই, আমরা কিন্তু দেরি করব না ইনশাআল্লাহ, শুরু করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে সাজু স্যার, এই যে স্যার যশোর একটি শাখা উদ্বোধন করেন, আজকে যশোর থেকে ফোন দিল না? যশোর কিন্তু আমাদের ঈদের পরে শাখা উদ্বোধন করব, একদম শীতাতাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, এবং এখানে সম্পূর্ণ ডিজিটাল। যশোর যেহেতু একটা ডিজিটাল জেলা, সুতরাং যশোরকে তো আর অ্যানালগ আমরা সার্ভিস দিব না, ওখানেও ডিজিটাল করবো ইনশাআল্লাহ। এদের পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভাই সবাই একটু দ্রুত শেয়ার করে দিই, আমরা কিন্তু দেরি করব না, এখনই ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। দ্রুত শেয়ার করে দিই ইনশাআল্লাহ। ওই একজনে কি লিখেছে, যারা টাকার জন্য বই কিনতে পারছে না তাদের জন্য 18টি বইয়ের পিডিএফ মূল্য 40 টাকা দিতেছে। এই ফকিরনিকে মোহাম্মদ মুসাব্বির হোসেন, তার সাথে যোগাযোগ করেন, তিনি আমাদের এখানে এসে বই বিক্রি করতেছে, তার লাগে একটু যোগাযোগ করেন সবাই। এরপরে আচ্ছা
ভাই আমরা দেরি করব না, আমরা ক্লাস শুরু Okay, করে দেব শুরু করে দেব, ক্লাস শুরু করে okay. দেব, ক্লাস কোনো কথা হবে না, খালি মাইর হবে। আচ্ছা সবাই শেয়ার করে ডান লিখে দেই, প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করে ডান লিখে দেই, সবাই শেয়ার করে ডান লিখে দেই, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ওকে 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 প্রথম প্রশ্ন, খাদ্য অধিদপ্তরে আসা একটি প্রশ্ন, প্রমিস শুড বি ক্যাপ্ট মানে প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, কিন্তু প্রিয় ভাই বোন আমার কে প্রতিশ্রুতি রক্ষা করবে সে কিন্তু এখানে নাই। নাই। তার মানে খেয়াল করে দেখেন সাবজেক্ট কিন্তু এখানে নাই, এই বাক্যটাকে প্যাসিভ বানাইতে বলছে ঠিক আছে, কিন্তু মাগার সাবজেক্ট কিন্তু এখানে নাই, অবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে। কি রক্ষা করা উচিত, ওই যদি প্রশ্ন করা হয় কি রক্ষা করা উচিত, হ্যাঁ কারণ কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা জানি দেখেন একটা অ্যাকটিভ বাক্যকে প্যাসিভ করার জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিতে হবে, অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানাইতে হবে, সাবজেক্ট বানাইতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন আমরা জানি যে একটা বাক্যের শুরুতে কি হয় প্রিয় ভাই বোন আমার, বলেন একটা বাক্যের শুরুতে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, এটা হচ্ছে একটা বাক্যের ন্যাচারাল স্ট্রাকচার এবং এটা বেশ ছোটবেলা থেকে আমরা শিখে আসছি আলহামদুলিল্লাহ। একটা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্যের স্ট্রাকচার এবং মজার ব্যাপার হচ্ছে প্যাসিভ বাক্যেও একই স্ট্রাকচার হয়, কিন্তু যেহেতু মজার ব্যাপার হচ্ছে অ্যাক্টিভ বাক্যে যেটা অবজেক্ট সেটাকে প্যাসিভে সাবজেক্ট বানাইতে হয়, এই জন্য আমরা বলি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর সবচেয়ে মজার এবং সহজ উপায় হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে প্রথমে সাবজেক্ট বানাই দিতে হবে। কেন, কারণ অবজেক্টটাই তো এই বাক্যের কি হয়ে যাবে, সাবজেক্ট, আবার এই বাক্যের সাবজেক্টটাই এবং এখানে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার, অবজেক্ট হয়ে যাবে। আর মাঝখানে ভার্বটা শুধু ভার্ব থাকবে না, এখানটাতে একটা বিবার দেন প্লাস ভিথি হয়ে যাবে। তার মানে প্যাসিভ ভয়েসে শুধু ভার্ব হয় না, কি হয়, বিবার প্লাস ভিথির, বিবার প্লাস ভিথির। তাহলে খেয়াল করে দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, তো যেসব বাক্যে সাবজেক্ট থাকে না সাধারণত সেসব বাক্যে সাবজেক্টটা ধরে নিতে হয়। সো আপনি ধরে নিতে পারেন ওয়ান, অথবা কথার কথা নান, অথবা কথার কথা এনি ওয়ান, অথবা ধরে নিতে পারেন এভরিওয়ান। এই জিনিসগুলো সাধারণত ধরে নিতে হয় যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে। তো বলা হচ্ছে প্রমিস শুড বি ক্যাপ্ট মানে এটা অলরেডি প্যাসিভ বানানো আছে, অলরেডি প্যাসিভ বানানো আছে। দেখেন প্রমিস শুড বি ক্যাপ্ট, এই যে দেখেন বিভার্ব আছে ভিথিরি আছে, বিভার্ব আছে ভিথিরি আছে, মানে অলরেডি প্যাসিভ বানানো আছে। এটা কি বানাইতে হবে দেখেন, মেক দ্য সেন্টেন্স ইন এজ, দেখছেন ও জাস্ট। আচ্ছা একটি বানানোর কথা, এটাকে প্যাসিভ লেখা। তো খেয়াল করে দেখেন অলরেডি এটা প্যাসিভ বানানো আছে, এটাকে কি বানাইতে হবে, অ্যাক্টিভ বানাইতে হবে। তো অ্যাক্টিভ বানাইতে হলে কি করতে হবে খেয়াল করে দেখেন, আমরা সাধারণত কি বলি যে কারো উচিত তার প্রতিশ্রুতি রক্ষা করা, কারো উচিত তার প্রতিশ্রুতি রক্ষা করা। তো কারো ইংলিশ হচ্ছে ভাই ওয়ান, ওয়ান মানে হচ্ছে কারো, অথবা কোনো একজন মানুষের উচিত তার প্রতিশ্রুতি কি করা, রক্ষা করা। এবং মজার পর হচ্ছে ওয়ান, ওয়ানের পসেসিভ কিন্তু ওয়ান্স হয়। যেমন ধরেন আমি যদি বলি কথার কথা আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি, ইউ লাভ ইউর মাদার, হি লাভ হিজ মাদার, দে লাভ দেয়ার মাদার। তাহলে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, বিসিএস এ আসা একটি প্রশ্ন। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, যেহেতু ওয়ান দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান্স ডিউটি, একজনের উচিত তার কি করা, দায়িত্ব ঠিকঠাক মতো পালন করা। ঠিক সেম এখানে আসলে শুরু হবে ওয়ান দিয়ে, কি হবে, ওয়ান দিয়ে। খেয়াল করে দেখেন যে আমরা লিখছিলাম হয় ওয়ান হবে, নাহলে নান হবে, নাহলে এনিওয়ান হবে, নাহলে কি হবে, এভরিওয়ান হবে। খেয়াল করে দেখেন এখানে ওয়ান নাই মানে কাটা, ওয়ান নাই মানে কাটা। তো এখানেও ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখেন এখানে ওয়ানের পসেসিভ কি নিয়েছে প্রিয় ভাই আমার, হিজ। বিলিভ মি এই প্রশ্নটা প্রচুর আসে পরীক্ষায়, জাস্ট ওয়ানের পসেসিভ হিসেবে হিজ দিবে বেশিরভাগ সময় পরীক্ষায়, কিন্তু ওয়ানের পসেসিভ হিজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ওয়ানের পসেসিভ হবে ওয়ান্স। যেমন আই লাভ মাই মাদার, ইউ লাভ ইউর মাদার, হি লাভ হিজ মাদার, হি লাভ হিজ মাদার। তাহলে এখানে হি থাকলে হিজ হইতো, যেহেতু ওয়ান আছে ওয়ানের পজিটিভ ওয়ান্স হবে। এই যে ওয়ানের পজিটিভ কি আছে, ওয়ান্স আছে, মানে आंसर হবে ডি। তাহলে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, কারো উচিত তার প্রতিশ্রুতি রক্ষা করা। তাহলে এটা হচ্ছে ভাই অ্যাক্টিভ, আর এটা অলরেডি প্যাসিভ ছিল, প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ বানাইলাম। তো পরীক্ষায় এভাবে এই প্রশ্নগুলো আসে, অনেক সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাইতে বলে, অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ বানাইতে বলে। আর প্যাসিভ সেনার বুদ্ধিটা কি, বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, এভাবেই কিন্তু প্রশ্নগুলো বানায়। ভাই এক নম্বরটা ক্লিয়ার কিনা, ইনশাআল্লাহ পারবো? ক্লিয়ার? ভাই আমরা রাগ করবেন না, আজকের এই ক্লাসটা একটু ব্যতিক্রমধর্মী হবে ইনশাআল্লাহ, এবং অনেক অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। একটু যদি কষ্ট করে আমরা সবাই শেয়ার করে দিই তাহলে আমাদের অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে এবং অনেক ভাই বোন উপকৃত হবে। এজন্য কেউ রাগ করবেন না প্লিজ, মন খারাপ করবেন না। আপনার মন না চাইলেও একটু শেয়ার করে দেন, ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোন উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আপনাদের ক্লাস নিতে এই জন্যই ভালো লাগে। দেখেন আজকে সকালে ক্লাস হয়েছে, ফ্রি ক্লাস, দুপুরে হয়েছে, আবার সন্ধ্যায় আসছি, পারলে আবার রাতে
তারাবির পরে ক্লাস নিব। এই যে এতগুলো ক্লাস নেওয়ার মোটিভেশন কোথা থেকে পাই? কারণ আপনারা শেয়ার করেন, মেনশন করেন, আমাদেরকে সাপোর্ট করেন, এই জন্য ভালো লাগে আপনাদের ক্লাস নিতে। তো সবাই আবার একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। ওকে, পরের প্রশ্নটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট। সিনোনিম ফর সিনার্জি, এটা অনেকবার অনেক পরীক্ষা আসে, এটা লাস্ট সম্ভবত প্রাইমারি পরীক্ষা আসছে। সেম জিনিসগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। আমি আবার বলছি, সেম জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। এই যে সিনার্জি মানে বোঝায় আসলে মৈত্রী অথবা বন্ধুত্ব। সেই যে দেখেন মৈত্রী অথবা বন্ধুত্ব প্রিয় ভাই বোন আমার, মৈত্রী বা বন্ধুত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রেন্ডশিপ। ওকে ফাইন। এখন ফ্যাক্ট হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, দেখেন অটোনমি অথবা অ্যান্টাগনিজম, এই জিনিসগুলো নেগেটিভ অর্থ মিন করে, এগুলো বন্ধু বুঝায় না। এই যে অ্যালায়েন্স, এক্স্যাক্টলি অ্যালায়েন্স মানে কি ভাইয়া? মৈত্রী। আমরা বলি না এই যে জোট যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ, ইউরোপিয়ান জোট অথবা ইউরোপিয়ান অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্স মানে হচ্ছে মৈত্রী অথবা বন্ধু। সেই যে সিনার্জির সিনোনিম চাইছে কিন্তু, হ্যাঁ, সিনোনিম মানে সমান সমান অর্থ বহন করে। তাহলে সিনার্জি মানে হচ্ছে মৈত্রী বা বন্ধু, এন্ড অ্যালায়েন্স মানে হচ্ছে মৈত্রী বা বন্ধু। তার মানে আনসার হবে এ। এটা জাস্ট মনে রেখেন, এই ওয়ার্ডটা আবার আসবে। এই ওয়ার্ডটা অনেক স্মার্ট একটা ওয়ার্ড এবং খুবই খুবই স্মার্ট একটা ওয়ার্ড। এইটা অনেকবার অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসার সম্ভাবনা আছে। তো একটু মনে রেখেন, সিনার্জি অথবা সাইনার্জি যাই বলেন না কেন, এটা একটু মনে রেখেন প্লিজ। অ্যালায়েন্স, ঠিক আছে? এবারও কিন্তু পরীক্ষা আসছিল, অ্যালাই মানে কি? এলাই, এই দেখেন এলাই এর বিপরীত কি আসছিল, মনে আছে? এলাই এর বিপরীত কি? এলাই এর বিপরীত কি, এটা কিন্তু আসছিল এবার নিবন্ধন পরীক্ষা। এই জিনিসগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে চলে আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য একটু মনে রাখেন প্রিয় ভাই বোন আমার। সবাই একটু কমেন্টে লিখে দেন, লিখলে মনে থাকে। সবাই কমেন্টে লিখে দেন, লিখলে মনে থাকে। গুড। সিনার্জি, অ্যালায়েন্স, মৈত্রী বা বন্ধু, গুড। সবাই লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, এই জন্য আপনাদের ক্লাস নিতে ভালো লাগে যে সবাই লিখতেছেন আর লিখলে মনে থাকে। সবাই লিখে দিব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে দিব ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, ফাইন্ড দ্য কারেক্ট অ্যানালজি অফ লাইট অ্যান্ড ব্লাইন্ড। অবজিয়াস অ্যানালজি থেকে প্রশ্ন আসছে। অ্যানালজিও কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, অ্যানালজিও একটা গুরুত্বপূর্ণ পার্ট। সব পরীক্ষা অ্যানালজি থেকে প্রশ্ন থাকে না, তবে 11 থেকে 20তম গ্রেড অথবা অন্যান্য যে মন্ত্রণালয়ের পরীক্ষা আছে ওগুলোতে একটা দুইটা চলে আসে, খুব বেশি আসে না, একটা দুইটা কিন্তু মাঝে মধ্যে চলে আসে। তো যাই হোক, এই অ্যানালজি মানে হচ্ছে আসলে আপনাকে এমন দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের সাথে যেই সম্পর্ক, আবার বলছি, এই দুইটা ওয়ার্ডের সাথে যেই সম্পর্ক, এমন একটা অপশন বের করতে হবে যে অপশনে এই ওয়ার্ডের মধ্যে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে যেই সম্পর্ক বিরাজমান, তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে এমন সম্পর্ক বিরাজমান বের করতে হবে। অর্থাৎ এটাকে আমরা সিনোনিম বলতে পারি। আমি আবার বলছি, দেখেন ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। আচ্ছা, তো এই যে অন্ধ মানুষের কি থাকে না বলেন? অন্ধ মানুষের চোখে আলো থাকে না। লাইট মানে আলো, খুবই মজার একটা জিনিস। দেখেন, তাহলে অন্ধ মানুষের এই জিনিসগুলো একটু বুঝলেই পারবেন, যে কোনো অ্যানালজি আসলে পরীক্ষা পারবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, একটু বুঝেন, ব্যাপারটা অনেক মজার। এই যে ব্লাইন্ড মানে কি ভাইয়া? অন্ধ। তাহলে একজন অন্ধ মানুষের চোখে কি আলো থাকে বলেন? একজন অন্ধ মানুষের চোখে আলো থাকে না। আলো থাকে না বলি তাকে আমরা অন্ধ বলি। তার মানে একজন অন্ধ মানুষের চোখে আলো থাকে না, তাই সে দেখতে পারে না। খুব মনোযোগ দেখেন, ভাইব্রেশন এন্ড ভয়েস। ভাইব্রেশনের সাথে ভয়েসের কি এমন সম্পর্ক? ভাইব্রেশন না থাকলে, কথার কথা, ভাইব্রেশনের ফলে কি ভয়েস শব্দ হয় না? ভাইব্রেশনের কারণে শব্দ হয় না, বরং শব্দ না হওয়ার জন্য ভাইব্রেশন করা হয়। তাহলে দেখেন, অন্ধ মানুষের চোখে আলো থাকে না, তো ভাইব্রেশনের ফলে ভয়েস থাকে না। মিলছে না কিন্তু, ব্যাপারটা বুদ্ধি খাটান। ভাইব্রেশনের ফলে কি থাকে না বলেন? শব্দ থাকে না। না, ভাইব্রেশনের ফলে শব্দ থাকে না। তাহলে খেয়াল করে দেখেন, এটা মানে এই যে ভয়েস, ভাইব্রেশনের ফলে কি ভয়েস হয় না? ভয়েস কিন্তু হয় না। খুব খেয়াল করেন, এটার সাথে এটা মিলছে না। তারপরে দেখেন, এখানে বলা হচ্ছে সাউন্ড আর হচ্ছে টাং। আচ্ছা, সাউন্ড শব্দ, তো টাং আর শব্দ, জিহ্বা থাকলে শব্দ হবে, কিন্তু জিহ্বা না, মানে যদি জিহ্বা না থাকে, জিহ্বার সাথে যদিও শব্দের সম্পর্ক নাই। এটা হচ্ছে ফ্যাক্টটা হচ্ছে অনেকটা, যদি একজন মানুষ বোবা হয়, অথবা যাকে আমরা ইংলিশে বলি ডাম, তার ডাম মানে হচ্ছে কি ভাইয়া? বোবা। ডাম মানে কি ভাইয়া? বোবা, DUMB। এই যে ডাম মানে হচ্ছে ভাইয়া বোবা, এবং এই যে বোবা মানুষের কি থাকে না বলেন তো ভাইয়া? বোবা মানুষের আসলে মুখে কথা থাকে না। এক্স্যাক্টলি, বোবা মানুষের মানে কি থাকে না? কথা থাকে না। তাহলে দেখেন, অন্ধ মানুষের চোখে আলো থাকে না, আর বোবা মানুষের মুখে কথা থাকে না। তার মানে অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, আর বোবা মানুষ কথা বলতে পারে না, যেহেতু বোবা মানুষের স্পিচ নাই। তার মানে কোনটা মিলে যায় বলেন? এক্স্যাক্টলি। তাহলে অন্ধ মানুষের চোখে আলো থাকে না, বোবা, ডাম মানে বোবা, ডাম মানে কি ভাইয়া? বোবা। তাহলে বোবা মানুষের মুখে কি থাকে না? কথা থাকে না। তার মানে এই দুইটা কিন্তু মিলে যাচ্ছে। ভাই, এটা ক্লিয়ার কিনা একটু বলেন তো প্লিজ? এটা ক্লিয়ার কিনা একটু বলেন? বিলিভ মি, এভাবে যদি খেয়াল করে দেখেন জিনিসগুলা, অ্যানালজি থেকে যত কঠিন প্রশ্ন আসুক আপনি পারবেন। জাস্ট সম্পর্কটা নির্ণয় করবেন, এখানে কি বোঝাচ্ছে,
আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে ব্লাইন্ড মানে অন্ধ, লাইট মানে আলো, তাহলে অন্ধ মানুষের চোখে আলো থাকে না, তাহলে একটু একটু এই ধরনের একটা সম্পর্ক মিন করতে হবে, আপনাকে বের করতে হবে। তাহলে ডাম মানে বোবা, বোবা মানুষের স্পিচ মানে কথা, তাহলে বোবা মানুষের কথা থাকে না বা বোবা মানুষ কথা বলতে পারে না, ঠিক আছে? এমন কিছু মিন করে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আলাউদ্দিন ভাই আপনি হচ্ছে এই নাম্বারে কল দেন, হ্যাঁ এই নাম্বারে আলাউদ্দিন ভাই আপনি কল দেন, কল দিয়ে আমার নাম বলেন, হ্যাঁ যে সাইদুল স্যার বলছে অ্যাড করে দিতে, ঠিক আছে? দ্রুত এখনই বলেন। ওকে, আচ্ছা তারপর দেখেন পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হি লিভস ড্যাশ অনেস্ট মিন্স, খাদ্য অধিদপ্তরে আসা প্রশ্ন, অথচ এই প্রশ্নটা 18তম নিবন্ধনে আসছিল। আমি কিন্তু খেয়াল করে দেখেন যে জিনিসটা আপনাদেরকে বারবার চিল্লাচিল্লি করে বোঝানোর ট্রাই করছি প্রিয় ভাই বোন আমার, যে এই সেম জিনিসগুলোই বারবার পরীক্ষা আসে। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা, আমি আবার বলছি সেম জিনিসগুলোই বারবার পরীক্ষা আসে, এই সেম প্রশ্ন বিসিএস আসে, এগুলোই প্রাইমারি, এগুলোই নিবন্ধন, এগুলোই 11 থেকে 20 নম্বরের পরীক্ষা আসে। দেখেন এই প্রশ্নটা হচ্ছে 2021 সালে খাদ্য অধিদপ্তরে আসা একটা প্রশ্ন। সো যেই প্রশ্নটা 2021 সালে খাদ্য অধিদপ্তরে আসছে, এই সেম প্রশ্নটা আবার 18তম নিবন্ধনে এই বছর আসছে। যারা পরীক্ষা দিয়েছেন পেয়েছেন কিনা বলেন, এই প্রশ্নটা পেয়েছেন। তো বলা হচ্ছে হি লিভস মানে সে বাস করে, ড্যাশ অনেস্ট মিন্স, মিন্স মানে উপায়, অনেস্ট মানে সৎ, তার মানে বলা হচ্ছে তিনি সৎ উপায়ে জীবনযাপন করেন। সো কোনো একটা মাধ্যমে বোঝানোর ক্ষেত্রে সাধারণত প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন আমরা বলি না বাই বাস, বাই ট্রেন। তাহলে তুমি কিভাবে আসছো? আমি আরে বাসে করে আসছি, তাই না? হ্যাঁ তাই না? কিভাবে আসছো? আরে আমি ট্রেনে, বাই ট্রেন, এগুলো লিখে রাখেন। হ্যাঁ, তারপর হচ্ছে বাই বোট, তারপর হচ্ছে বাই রিক্সা, বাই রিক্সা, বাই রিক্সা, তারপর হচ্ছে বাই আপনার হচ্ছে কি বলে এটাকে, প্লেন, PLAN প্লেন, আরো আছে বাই এয়ার, বাই এয়ার, আরো লিখে রাখেন, এগুলো প্রচুর আসে। তারপরে আরো আছে ভাইয়া বাই ফোন, প্রচুর আসে, সবগুলোই আসছে পরীক্ষায়। হ্যাঁ, বাই টেলিফোন, বাই টেলিফোন, বাই টেলিফোন। আমি বলছি না এগুলো আসবে, আমি বারবার বলছি এগুলো আসবে, আমি বলছি না এগুলো অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এগুলো আসবে বলছি না, এগুলো অলরেডি আসছে এবং আবার আসবে। তাহলে বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, এই সবগুলোই আসছে এবং আবার আসবে। তাহলে কোনো মাধ্যমে বুঝাইতে সাধারণত প্রিপোজিশন বাই হয়। কেমন? তো বলা হচ্ছে তিনি সৎ উপায়ে জীবনযাপন করেন, তিনি সৎ মাধ্যমে জীবনযাপন করেন, সৎ উপায়ে জীবনযাপন করেন, এই জন্য এখানে অফকোর্স প্রিপোজিশন হবে বাই। তাহলে হি লিভস, তিনি বাস করেন, বাই অনেস্ট মিন্স, সৎ উপায়ে তিনি বাস করেন, বাস করেন তো বলি না, সৎ উপায়ে তিনি জীবনযাপন করেন। এই জন্যই বারবার চিল্লাচিল্লি করি যে প্রিয় ভাই বোন আমার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে। এইভাবে যদি ক্লাসগুলো করেন দেখবেন আল্লাহ চাইতে ইনশাল্লাহ একটা সময় আপনার অনেক ডেভেলপমেন্ট হবে, এবং শুধু ফ্রি ক্লাস করে দেখবেন যে আল্লাহ চাইতে আপনি চাকরি পরীক্ষায় টিকতে শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তারপরেটা দেখেন প্রিয় ভাই বোন আমার, টু ফাইট শাই অফ, ফ্রেজ ইডিয়ম থেকে কিন্তু বেশ ভালোই প্রশ্ন আসে, ফ্রেজ এন্ড ইডিয়ম থেকে বেশ ভালো প্রশ্ন আসে, এটা একটু নখদর্পণে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ফাইট শাই অফ মানে হচ্ছে ভাইয়া আপনার এড়িয়ে চলা, এরকম কিছু মিন করে, এড়িয়ে চলা কিছু, এড়িয়ে চলা, অথবা আমরা এটাকে বলতে পারি, এটাকে ইংলিশে কি বলে, অ্যাভয়েড, না? অ্যাভয়েড বলা যেতে পারে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা বা লুকিয়ে যাওয়া, হ্যাঁ, অথবা কোনো একটা কাজকে বাইপাস করা, সামথিং এলস, এরকম কিছু মিন করে। তো অ্যাডপ্ট এটা হচ্ছে না, টু স্ন্যাপ এটা হচ্ছে না, কোয়ারেল ঝগড়া করা এটা হচ্ছে না, এক্স্যাক্টলি টু অ্যাভয়েড। দেখছেন সরাসরি আমরা পেয়ে গেলাম কি ভাইয়া, টু অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অ্যাভয়েড মানে কি ভাইয়া, এড়িয়ে চলা, তার মানে আনসার হবে ডি। তাহলে টু ফাইট শাই অফ, একটু মনে রেখেন এই জিনিসগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে। টু ফাইট শাই অফ, টু ফাইট শাই অফ, টু ফাইট শাই অফ মানে অ্যাভয়েড, টু ফাইট শাই অফ মানে কি ভাইয়া, অ্যাভয়েড। দেখেন মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে লিখে রাখা। সাধারণত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কেউ যদি কোনো কিছু একটা 28 বার লিখে সেটা তার মনে থাকবে, অথচ আমরা এখানে 1400 ভাই বোন আছি লাইভে, 1400 ভাই বোন, যদি 1400 ভাই বোন সবাই যদি কমেন্টে লিখেন তাহলে 1400 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে। টু ফাইট শাই অফ মানে হচ্ছে কি যেন বলে এটাকে, অ্যাভয়েড করা। হ্যাঁ, টু অ্যাভয়েড, টু ফাইট শাই সমান সমান টু অ্যাভয়েড, টু ফাইট শাই সমান সমান টু অ্যাভয়েড। 1400 ভাই বোন সবাই কমেন্টে লিখলে 1400 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে। আপনার মনে রাখার দরকার নাই, মন আপনাকে মনে রাখবে, তাই না বলেন? সাদিয়া অলওয়েজ ফাইট শাই অফ মি, গুড, অসাধারণ। তাহলে সাদিয়া অলওয়েজ ফাইট হবে না। হ্যাঁ, সাদিয়া যদি বলেন তাহলে বাক্যটা যেহেতু লিখছেন আমি দেখাই দিই, একটা ভাইয়া একটা বাক্য বানাইছে, অনেক ধন্যবাদ। সাদিয়া অলওয়েজ, তাহলে দেখেন এই যে সাদিয়া অলওয়েজ, এই যে লিখছে সাদিয়া অলওয়েজ ফাইট শাই অফ মি, ফাইট শাই অফ মি, ফাইট শাই অফ মি, সাদিয়া সবসময় কি এড়িয়ে চলে,
সাদিয়া তো আপনাকে এড়িয়ে চলবে, সাদিয়ার তো বিয়ে হয়ে গেছে, তো আপনার সাথে সে কেমনে কথা বলে বলেন। আচ্ছা, তো এই যে ব্যাপারটা হচ্ছে সাদিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ফাইট হবে না। এই জিনিসগুলো আমরা ভুল করি, এই জন্যই বলি ভাই লিখেন, লিখলে ভুলটা ধরা পড়বে, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে ভাইয়াটা লিখছে অনেক ধন্যবাদ। তাহলে সাদিয়া অলওয়েজ ফাইটস উইথ মি, যেহেতু সাদিয়া থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় ভার্বের সাথে আসবে যুক্ত হয়, তাহলে ফাইট থাকবে না, ফাইটটা হয়ে যাবে ফাইটস। তাহলে সাদিয়া অলওয়েজ ফাইটস শাই অফ মি, সাদিয়া অলওয়েজ আমাকে এড়িয়ে চলে। যেহেতু অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস যুক্ত হয়। যেহেতু এখানে স্পষ্ট বলা আছে যে ভাইয়া টু মানে আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় কখন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। ভাই ক্লিয়ার? তাহলে এভাবে লিখতে হয়, ঠিক আছে, লিখলে মনে থাকে, লিখবেন প্লিজ। হ্যাঁ, এই যে আমি সত্যি আমি ধন্য এবং আমি কৃতজ্ঞ আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ পাক আমাকে এত ভালো এবং ভদ্র স্টুডেন্ট দিয়েছেন যে সবাই লিখতেছে, দেখেন সবাই কমেন্টে লিখতেছে হ্যাঁ, টু ফাইট শাই অফ সমান সমান হচ্ছে টু অ্যাভয়েড। রাগ করবেন না, লিখলে মনে থাকে, যদি একটু সময় নষ্ট হবে কিন্তু লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ, বিলিভ মি, এটা জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ। বিজারি মানে হচ্ছে বৈচিত্র্য, ভিন্ন রকম এরকম কিছু মিন করে। হ্যাঁ, বৈচিত্র্য বা ভিন্ন রকম, ডিসিমিলারিটি মিন করে, হ্যাঁ, ভিন্ন রকম অথবা বৈচিত্র্য এরকম কিছু মিন করে। তো খেয়াল করে দেখেন একটা ওয়ার্ড যেটা হচ্ছে অ্যান্টোনিম কি ভাইয়া, বৈচিত্র্য, ঠিক আছে ইনশাআল্লাহ। তার মানে সবার মতো না, সবার মতো না, স্বাভাবিক না, স্বাভাবিকের বিপরীত হইলে আমরা সেটা বলি বৈচিত্র্য। মনোযোগ, সবার মতো যদি হয়, স্বাভাবিক হইলে তো আমরা বলি ব্যাপারটা নর্মাল, তাই না? কিন্তু যদি কোনো একটা ব্যাপার উল্টাপাল্টা ঘটে যেটা নর্মাল না, মানে নর্মালের বিপরীত, তখন বলি আমরা বিজারি। কি বলি ভাইয়া, বিজারি। তো এখন ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটার অ্যান্টোনিম চাইছে। তাহলে খেয়াল করে দেখেন, যদি বৈচিত্র্য যদি হয় নর্মালের মানে ডট 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 উল্টা পাল্টা বা বৈচিত্র্যময় এরকম কিছু মিন করে, তাহলে এর বিপরীত কি হবে, নর্মাল। সব নর্মাল আছে, তুই চিন্তা করবা না, ঠিক আছে ইনশাল্লাহ। তার মানে বিজারির বিপরীত হবে এক্স্যাক্টলি নর্মাল। নর্মাল মানে কি ভাইয়া, স্বাভাবিক। নর্মাল মানে কি ভাইয়া, স্বাভাবিক। ক্লিয়ার? তাহলে সবাই একটু লিখে দেই, বিজারি ইকুয়াল টু নর্মাল। এভাবে লিখলে হয় কি মনে থাকে, আমি জানি না আপনারা রাগ করেন কিনা, প্লিজ লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। প্রচুর লিখবো, লিখার অভ্যাস করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? খাতায় লিখেন, কলম মানে কমেন্টে লিখেন, যেমনি পারেন লিখেন, কিন্তু প্রচুর লেখা উচিত। ক্লিয়ার? ক্লিয়ার 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 অ্যান্টোনিম অফ বিজারি। গুড, সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ লেখার জন্য। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। অফ জোস, আমি লিখে দিচ্ছি বাংলায়, ফন্ট ভেঙে গেছে। অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন, তাই না? শেষ ভালো যার, সব ভালো তার, সব ভালো তার। ভালো বানানো কিন্তু এভাবে, হ্যাঁ, ভালো তার। আমরা অনেক সময় উল্টাপাল্টা লিখে ফেলি। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার, এটার কি হবে দেখেন তো, পারেন নাকি? শেষ ভালো যার, সব ভালো তার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় পর্যন্ত আসছে, অনেক অনেক পরীক্ষায় কিন্তু এটা আসছে এবং আবার আসবে। অনেক পরীক্ষায় আসছে এই পর্যন্ত এবং এটা কিন্তু আবার আসবে, আমি বলে দিলাম। সবাই একটু লিখেন তো দেখি, কে পারে কে পারে, দ্রুত 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 লিখতে হবে প্রিয় ভাই বোন আমার। সব ভালো যার, শেষ ভালো তার। আচ্ছা, এটা নিয়ে আমরা অনেক সময় অনেকে ভুল করে ফেলি। দেখেন দেখেন এই সেম জিনিসটা, অল আর ওয়েল অথবা অল ওয়ান ওয়েল, অল ওয়েল, দ্যাট এন্ড ওয়েল, দেখেন এইটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে গেছিল। অল ওয়েল, সব ভালো, হ্যাঁ ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু ভাই দেখেন এই যে দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর কোন একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, তাহলে এন্ড এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে দ্যাটের পরে যে ভার্বটা আছে, যেহেতু দ্যাট সিঙ্গুলার, তাহলে এখানে এই ভার্বের সাথে একটা এস দিতে হবে, তাইলে ব্যাপারটা শুদ্ধ হয়ে যেত। তার মানে এস নাই মানে কাটা, এস নাই মানে কি হবে, কাটা। তাহলে অল আর ওয়েল, ইটস ফাইন, এইটুকু ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে এস নাই মানে কাটা। অল ওয়ান ওয়েল এমন হয় না, অল আর ওয়েল এমনও হয় না। তাহলে অল ওয়েল, সব ভালো, এই যে দ্যাট, এই যে ends well, that ends well. ক্লিয়ার? একটু একটু শুনেন না, রাগ করবেন না, একটা কথা বলি প্রিয় ভাই বোন আমার, সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি, এই জন্য বলতেছি। এটা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন প্লিজ, মানে লিখলে মনে থাকবে। কারণ দেখেন এই যে জিনিসগুলো কেমনে, দেখেন কিভাবে পরীক্ষা প্রশ্ন বানায়, দেখেন কিভাবে, দেখেন অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি, এভাবেই কিন্তু প্রশ্নগুলো বানায়, অনেকটা কিন্তু কাছাকাছি দিয়ে দিয়েছে। এই কারণে আপনি পরীক্ষার হলে কিন্তু ভুল করার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে এই অ্যাটলিস্ট এটা ভুল হবে, এন্ডস আর এন্ড, দেখেন এই দুটো অপশন সেম, জাস্ট এখানে একটা এস আছে, এখানে এস নাই। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যদি লিখে রাখেন হবে কি, রাগ করবেন না, জিনিসটা সেট হয়ে যাবে লিখার সময়, আপনার মস্তিষ্কের মধ্যে নিউরন দিয়ে প্রবাহিত হয়ে কলেজে সেট হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো লিখলে মনে থাকে। তাহলে অল ওয়েল এন্ডস ওয়েল, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি যা দেখানোর ট্রাই করতেছি যে খাদ্য দপ্তরে কি ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো কিন্তু দেখেন অন্যান্য পরীক্ষায় চলে আসে, বিসিএস প্রাইমারি বা নিবন্ধন। তাহলে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সত্যি অনেক ভালো লাগছে আপনাদের ক্লাস নিতে এবং কি বলে, আই এম রিয়েলি প্রাউড অফ অল অফ ইউ।
আপনাদেরকে নিয়ে সত্যি আমি গর্বিত। থ্যাংক ইউ সো মাচ সবাই লেখার জন্য। আচ্ছা, পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যটা শুদ্ধ? দেখেন, রাগ করবেন না, আমি জাস্ট বোঝানোর ট্রাই করছি যে আপনারা অনেক সময় ভাববেন আল্লাহ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন অধিদপ্তর ডট 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 এইসব প্রশ্ন মনে হয় উল্টাপাল্টা হয়, এইসব প্রশ্ন মনে হয় কঠিন হয়, আল্লাহ এইসব প্রশ্নের জন্য কেমন হয়, এটা দেখানোর জন্য আজকের এই ক্লাস। দেখেন এই যে প্রশ্নগুলো, এগুলো কি অজানা প্রশ্ন বলেন? এই জিনিসগুলো কি মঙ্গল গ্রহ থেকে স্যাররা নিয়ে আসেন? না, এগুলো মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসেন না। অ্যাজ ইউজুয়াল যেই প্রশ্নগুলো, যেই পরীক্ষাগুলো আমরা প্রাইমারি বিসিএস নিবন্ধনে যাই, ওই প্রশ্নগুলোই, ওই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসে। দেখেন এই যে এখানে একটা যে প্রশ্নটা দিচ্ছে, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু 45তম বিসিএস আসছে। হ্যাঁ, এই দেখেন এই 45তম বিসিএস এর প্রশ্নটা ছিল এরকম, উই শ্যাল ডিসকাস about the matter, about the না দেখা যায়, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, আর ইংলিশ বাংলা নেই। আচ্ছা দেখেন, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এই প্রশ্নটা 45তম বিসিএস আসছিল, আর এটা আসছে খাদ্য অধিদপ্তর। দেখেন সেম প্রশ্ন। ভাই আপনাদেরকে অনেকবার পড়াইছি কিনা বলেন? কিছু প্রিপোজিশন মানে ভার্ব আছে যাদের পরে প্রিপোজিশন হয় না লিখছিলাম, দেখেন তো মনে আছে কিনা, আমি লিখে দিয়েছিলাম। এবং এই জিনিসটা কিন্তু প্রাইমারিতেও কমন পড়ছে আলহামদুলিল্লাহ। এই যে প্রাইমারিতেও এটা আসছিল, দেখেন উই রিচ এট হোম, এটা প্রাইমারির দ্বিতীয় ধাপের প্রশ্ন, প্রাইমারির দ্বিতীয় ধাপ কয় সাল? 2024 সাল। মনোযোগ, 2024 সালের প্রশ্ন। এটা 23 সালের প্রশ্ন, 2023 এটা 45তম বিসিএস এর প্রশ্ন, আর এটা 2021 খাদ্য অধিদপ্তরের প্রশ্ন। দেখেন এই যে 21 সাল, 23 সাল, 24 সালে এই একটা নিয়ম থেকেই সবগুলো পরীক্ষার প্রশ্ন আসছে। খুব মনোযোগ, আমি লিখে দিচ্ছি, কেমন লিখে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। দেখেন এই যে ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, সবাই লিখে রাখেন, কাজে লাগবে। ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, তারপরে দেখেন এই যে মিট, প্রচুর আসে এগুলো। মিটের পরে উইথ হয় না প্রিয় ভাই বোন আমার, মিটের পরে উইথ প্রিপোজিশন হয় না। রিচ, আর ইএসইএইচ, রিচের পরে অ্যাড হয় না, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, সবাই লিখে রাখেন। রিচের পরে অ্যাড হয় না, তারপরে জয়েনের পরে ইন হয় না। রিজাইন, এই যে SIGN, রিজাইনের পরে ফ্রম হয় না, রিজাইনের পরে কি হয় না? ফ্রম হয় না। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট প্রিয় ভাই বোন আমার, বারবার আসে। দেখেন তারপর হচ্ছে আপনার রিসেম্বলের পরে কি হয় না ভাইয়া? টু হয় না। আনসারের পরে টু হয় না, আনসারের পরে কি হয় না? টু হয় না। তারপরে পেইন্ট, PAINT, পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না, ক্রস। তারপর আরো আছে ওয়েটের পরেও কি হয় না? কোনো প্রিপোজিশন হয় না, ক্রস। এই জিনিসগুলো প্রচুর ইম্পর্টেন্ট। দেখেন আমি রাগ করবেন না, সত্যি করে একটা মন থেকে কথা বলবেন। যারা আমার ক্লাস রেগুলার করেন, এইটাকে আমি বলেছি আগে কখনো? একটু সত্যি করে বলবেন, আমাকে একটু কমেন্টে জানান যে স্যার আগে বলেছেন, একটু প্লিজ। এই জিনিসটাকে আমি আগে বলছি না, বলি নাই? দেখেন সেম জিনিসটাই 45তম বিসিএস প্রশ্ন আসছে, প্রশ্নটা লিখেও দেখাইলাম। প্রাইমারি দ্বিতীয় ধাপে আসছে, এটাও লিখে দেখাইলাম। খাদ্য অধিদপ্তরে আসছে, এটাও দেখাইলাম যে রিসেম্বলের পরে কি হয় না? কোনো প্রিপোজিশন হয় না। এখানে কেন প্রিপোজিশন দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছে সেই স্যারের সাথে মজা করি আমরা পড়বো, স্যারকে সম্মান করেই পড়বো। এখানে রিসেম্বলের পরে তো প্রিপোজিশন হয় না, আপনি কেন দিলেন? তার মানে আনসার হবে হি রিসেম্বল হিজ ফাদার। হ্যাঁ, রিসেম্বল মানে দেখতে একই রকম হওয়া বা অনুরূপ হওয়া। সে দেখতে তার বাবার মতো, ইয়েস বস 100% বলছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আলহামদুলিল্লাহ। শোনেন না, একটু লিখবেন প্লিজ, এটা লিখবেন, মনে থাকবে ইনশাল্লাহ। শোনেন না, লিখতে মনে থাকবে, হি রিসেম্বল হিজ ফাদার, জাস্ট এটা হুবহু এটাই কমেন্টে লিখেন, কিচ্ছু লেখা দরকার, এটাই লিখেন, দেখবেন মনে থাকবে। আর এই জিনিসগুলো পারলে লিখে, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, মিটের পরে উইথ হয় না, রিসের পরে অ্যাট হয় না, তারপরে ওই যে এখানে লিখে দিয়েছে রিজাইনের পরে রিসেম্বলের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না, পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না, হ্যাঁ, তারপরে অ্যাওয়েটের পরে ফর হয় না, আরেকটা আছে ভাইয়া এই যে গুরুত্বপূর্ণ এন্টারের পরে ইন্টু হয় না, এন্টারের পরে কি হয় না? ইন্টু হয় না। ভিতরে প্রবেশ করা বুঝাতে এন্টার পরে ইন্টু হয় না, তবে চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টার পরে ইন্টু হয়, চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টার পরে কি হয়? ইন্টু হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টার পরে ইন্টু হয়, চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টার পরে কি হয়? ইন্টু হয়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে চলে যাই প্রিয় ভাই বোন আমার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ রাইট অ্যাজ এন অ্যাডজেক্টিভ? আচ্ছা, নিচের কোন বাক্যে রাইট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, এখানে এমন কেউ কি আছেন যেটা পাইছেন? আমি কিন্তু এটা পড়াইছি, দেখেন তো সেম জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। দেখেন, রাগ করিয়েন না, আমি কিন্তু আপনাদেরকে বারবার ফোর্স করি, তাই না? বলেন যে লিখে রাখেন, এগুলো মনোযোগ দিয়ে পড়েন, মনোযোগ দেন, তাই না? সেম জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। তার মানে একবার যদি আপনি পারেন, একবার যদি কথা ভয়েস পারেন, একবার নারেশন পারেন, একবার যদি টেন্স শিখে যান, একবার যদি পার্টস অফ স্পিচ শিখে যান, জীবনে আর কোনোদিন কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ।
এই জন্য ভাই কি বলে আপনাদেরকে এত ফোর্স করি যে ভাই ঠিক মতো মনোযোগ দিয়ে ক্লাসগুলা করেন করেন করেন। শুনেন না, এইটা পড়াইছি কিনা কারো মনে পড়ে? দেখেন তো পড়ালে একটু একটু পড়ালে একটু জানান তো, পড়ালে একটু জানান, পড়ালে একটু জানান যে পড়াইছি কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো স্যার পড়াইছি, দেখেন এই আবার এইগুলা খাদ্য উত্তরের প্রশ্ন। ওই তো আসলে ঘাটাঘাটি করলে অনেক কিছু জানা যায়, সেম প্রশ্নগুলো বারবার আসে। এই যে দেখেন এখানে ফ্যাক্ট হচ্ছে, দেখেন এখানে বলছে যে কোন অপশনে রাইট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন সার্ভ হিম, হিম এখানে হিজ না, সরি হিম হইতো। সার্ভ হিম রাইট, সার্ভ মানে হচ্ছে সেবা দেওয়া, হিম মানে হচ্ছে তাকে, রাইট মানে হচ্ছে সঠিকভাবে। আমরা অনেক সময় বলি না, এই এটা আমার খালাতো ভাই আমার অফিসে আসছে, তাকে ঠিকঠাক মতো সেবা দিও, কথার কথা, তাকে ঠিকঠাক মতো সার্ভিস দিও। সে যেহেতু আমার অফিসে আসছে একটা কাজে, সেজন্য ঠিকঠাক মতো তার কাজটা বুঝে পায়, কেমন তাকে ঠিকঠাক মতো সেবা দিবা। আমরা বলি না আমাদের অফিসে বা আমাদের পরিচিত কেউ যদি আমাদের কাছে আসে কোনো একটা হেল্প নিতে, তখন আমরা কিন্তু বলি হ্যাঁ তাকে ঠিকঠাক মতো কিন্তু কাজটা করে দিবা। হ্যাঁ, এটাই এখানে বলা হচ্ছে। তাহলে তাকে কাজটা করে দিবা কিভাবে? ঠিকভাবে। কিভাবে? ঠিকভাবে। সো এখানে বলা হচ্ছে যেহেতু এটা ভার্বকে মডিফাই করতেছে, সার্ভকে ভার্বকে মডিফাই করলে সে হয়ে যায় অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলে সে হয়ে যায় অ্যাডভার্ব। তাকে কিভাবে সেবা দিব স্যার? ঠিকঠাক ভাবে সেবা দিবা। কিভাবে? ঠিকঠাক ভাবে। তাহলে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। স্যার কিভাবে সেবা দিব? ওই ঠিকঠাক ভাবে সেবা দিবা, ঠিকঠাক ভাবে কাজটা করে দিবা, এই হচ্ছে ফ্যাক্ট। তারপরে শুনেন না, এটা একটা ফ্যাক্ট। আরেকটা দেখেন এই যে প্রিপোজিশন, এই অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে নাউন হয়। প্রিপোজিশনের পরে যা দিবেন সব নাউন। এই পৃথিবীতে প্রিপোজিশনের পরে আপনি যা দিবেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ভুল করে যদি প্রিপোজিশনের পরে কখনো ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে ওরা নাউন বানাইতে হবে। তার মানে প্রিপোজিশন পরে সবসময় নাউন হবে। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হলো তাকে নাউন বানাইতে হবে। যেমন একবার একটা পরীক্ষা ছিল, হি ক্যাপ্টন, আমি লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি আবার বলছি, দেখেন প্রিপোজিশনের পরে সবসময় নাউন হয়, নাউন হয়, নাউন হয়। একবার একটা পরীক্ষা ছিল, হি ক্যাপ্ট অন সিং, হি ক্যাপ্টন সিং। তো অপশন এতে ছিল কথার কথা টু সিং, তারপরে অপশন বিতে ছিল ধরেন কথার কথা সাং, অপশন সিতে ছিল ধরেন সিঙ্গিং, সিঙ্গিং। তো খেয়াল করে দেখেন এই যে প্রিপোজিশন অন হচ্ছে একটা প্রিপোজিশন, আর ভাই কি বলেছি প্রিপোজিশনের পরে সবসময় কি হবে? প্রিয় ভাই বোন আমার, এখানটাতে নাউন হবে। ভুল করে যদি ভার্ব চলে আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। আর ভার্বের সাথে যুক্ত করলে সেটা নাউন হয়ে যায় এবং সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আমি আবার বলছি, তাহলে এখানে আনসার হবে সিঙ্গিং, হি ক্যাপ্টন সিঙ্গিং, হি ক্যাপ্টন সিঙ্গিং। সে গান গাইতেই থাকলো। যাই হোক, সো প্রিপোজিশন পরে সাধারণত নাউন হয়, নাউন হয়, নাউন হয়। এখানে এই যে রাইট কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তারপরে খেয়াল করে দেখেন এখানে দেখেন ইট ইজ সাচ আ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ। আচ্ছা, এই যে দেখেন এখানে উইল হচ্ছে মডেল অক্সিলারি, উইলকে বলা হয় মডেল অক্সিলারি, এবং আমরা সাধারণত জানি মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। কেমন? আই উইল গো। দেখেন এই যে আই উইলের পরে যদি আমি ধরেন এই উইলের পরে আমি যদি বলতাম, কি বলতাম বলেন? আই উইল গো। কথার কথা আই উইল কি বলতাম বলেন? ইট, আই উইল টেক, আই উইল লাভ সামথিং এলস। অর্থাৎ এই উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। কেমন? তাহলে আই উইল ইট, আমি খাবো, আই উইল গো, আমি যাবো, আই উইল টেক, আমি নিব, বললাম তো আমি নিব, আই উইল রাইট, আমি ঠিক হয়ে যাব বা আমি শুদ্ধ হয়ে যাব। ঠিক আছে, আমি আর ভুল করবো না। তাহলে এই যে রাইট এখানে কিন্তু বি1 হয়ে গেছে বা ভার্ব হিসেবে কাজ করতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, গো, ইট, রাইট, টেক সবগুলা বি1 বা ভার্বের বেস ফর্ম। অথচ সহজ কথা এখানে ভার্ব। তাহলে রাইট এখানে ভার্ব, এখানে অ্যাডভার্ব, এখানে নাউন। তো এখানে কি? এখানে রাইট অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হইলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না হইলো অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ। কেমনে? এই দেখেন যেটা ভাই শতবার বলছি আমার মনে হয়, দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এই আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এই বলছি কিনা বলেন না? অফলাইন ক্লাস অনলাইন ক্লাসে কতবার বলছি, দেখেন এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে এখানে অ্যাডজেক্টিভ। আনসার হবে সি। হি ইজ এ রাইট ম্যান ফর দ্য জব, হি ইজ এ রাইট ম্যান ফর দ্য জব। সে একটা সঠিক লোক এই কাজের জন্য, সেই পারফেক্ট, সেই যোগ্য লোক, সেই সঠিক মানুষ, সে যোগ্য মানুষ। তাহলে যোগ্য এটা একটা গুণ, তাই না বলেন? যোগ্য এটা একটা গুণ। ছেলেটা আমার বোনের জন্য যোগ্য, তাহলে এটা গুণ। ছেলেটা আমার বোনের জন্য অযোগ্য, এটা একটা দোষ। তাহলে দোষগুণ মানে অ্যাডজেক্টিভ, কোনো কথা নাই, খালি মাইর হবে। দোষগুণ মানেই অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হইব না আমার? সত্যি করে বলেন তো, অফলাইন ক্লাস বা ফ্রি ক্লাসে এটা কি কখনো আমি বলছি? দেখেন মনে পড়ে কিনা এই জিনিসটাকে আমি বলছি বা বলি আপনাদেরকে? বলেন অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাসে। একটু যারা অফলাইন ক্লাসে এই জিনিসটা পাইছেন তারা কমেন্টে লিখেন যে স্যার অফলাইনে এটা পড়ছি, আর যারা অনলাইনে পাইছেন তারা লিখেন অনলাইন, যে স্যার অনলাইনে এটা পড়াইছেন বহুবার, অনেকবার বলছি। কিন্তু এই সেম জিনিসগুলো কিন্তু
বারবার আসে প্রিয় ভাই বোন আমার, তাই না বলেন? এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমাদের একটা ভাই বলছে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আইএনজি বসে। ভাইয়া টু এর পরে যখন কি বলে বি1 হয় তখন তো টুটা আর প্রিপোজিশন থাকে না, তখন টুটা ইনফিনিটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে ডট 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 যা আছে তাই। আচ্ছা, অনেকবার বলছি, দেখছেন এই দেখছেন অনেকে বলছে স্যার অনলাইনে পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনলাইনে পাইছি, গুড। অফলাইনে কেউ পান নাই? অফলাইনেও কিন্তু বলছি ভাইয়া। আচ্ছা, তারপর দেখেন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। আচ্ছা, নিচের এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা প্লুরাল। কি বের করতে হবে? প্লুরাল। দেখেন এই যে সিভিক্স, মনে পড়ে? দেখেন এই জিনিসগুলো কিন্তু ভাই আপনাদেরকে হয়তো অনেকবার বলছি যে নিউজ বলেন, তাই না বলেন? তারপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, তাই না বলেন? সিভিক্স, গ্যালোজ, মামস, এই যে ওয়ার্ডস গুলা, এই ওয়ার্ডস গুলা কিন্তু সিঙ্গুলার। এস থাকলেই ব্যাপারটা কি চাইছে এখানে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল। এই যে নিচের কোনটা প্লুরাল, দেখেন বলছে নিচের কোনটা প্লুরাল। এখন কেমনে প্রশ্ন বানায়, এখানে এস আছে, এস দেখে মনে করবে আল্লাহ এটা মনে হয় প্লুরাল, এখানে এস আছে অনেকে এস দেখে মনে করবে প্লুরাল, কিন্তু এখন আমার এই দুইটা প্লুরাল না। কেন প্লুরাল না? খেয়াল করে দেখেন, একজন মানুষের মানে একটা ছেলের নাম রাখছে তার বাপ মা ইউনুস। ইউনুস একটা ছেলের নাম রাখছে তার বাপ মা কি ভাইয়া? তার বাপ মা তার নাম রাখছে ইউনুস। ইউনুস। আচ্ছা বলেন তো ইউনুস ইজ হবে না আর হবে? ইউনুস ইজ অথবা আরে গুড বয়, কি হবে বলেন তো? ইউনুস ইজ অথবা আরে গুড বয়। আরে ভাই সাব, এখানে ইউনুস এস থাকলে কি আর দেওয়া যাবে না রে পাগলা? এস থাকলে ব্যাপারটা প্লুরাল হবে এমন না। আরে ভাই হ্যার বাপ মায়ের নাম রাখছে, হ্যার নাম ইউনুস, এটা কি হ্যার দোষ বলেন? তাহলে বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এই ইউনুসের যে এস, এটা তার নামের অংশ, এটা তার নামের অংশ, এটা তার বংশগত এস। নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। বংশগত এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। এটা একটা প্রপার নাউন, আর প্রপার নাউন মানে একটা নাম বোঝায়। এস থাকলেও একটা নাম, না থাকলেও একটা নাম। তার মানে মজার পর হচ্ছে এই এসটা তার নামের অংশ। নেদারল্যান্ডসের শেষেও এস আছে, এটা তার নামের অংশ। মালদ্বীপস, এটার শেষেও এস আছে, এটা তার নামের অংশ। নিউজ এস আছে, এটা তার নামের অংশ। গ্যালোজ, মামস, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, প্রত্যেকটা শেষে এস আছে, এবং এই এসগুলো তাদের নামের অংশ। এগুলো প্লুরাল এস না, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তাহলে যেহেতু এগুলো নামের এস, নামের অংশ, তাহলে এটা প্লুরাল না, এটা প্লুরাল না, এটা প্লুরাল না। আর এটা তো অনেকবার পড়াইছিলাম, এজেন্ডাম। হ্যাঁ, এজেন্ডাম, এই যে এজেন্ডা, এই যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এ থাকে সেটা প্লুরাল হয়। এজেন্ডা, স্টাডিয়া, মিডিয়া, ডিকটা, ওভা, আলটিমেটা, মেমোরেন্ডা। সো এ থাকলে সেটা কি হয়? প্লুরাল হয়। ওই যে উল্টা ওয়ার্ড পড়াইছিলাম, এ থাকলে প্লুরাল হয়। আর এই যে যেটা শেষে ইউএম থাকে সেটা সিঙ্গুলার হয়। তাহলে কোনো একটা ওয়ার্ডের শেষে, এই ধরনের ওয়ার্ডের শেষে ইউএম থাকলে সেটা সিঙ্গুলার হয়। আমাদের কি চাইছে? প্লুরাল চাইছে। তাহলে এটা সিঙ্গুলার, এটাও কাটা। তাহলে এটা কি? রেডি। এটা কি? আচ্ছা, রেডি এটা প্লুরাল, এবং এটার সিঙ্গুলার হচ্ছে প্রিয় হয় না রেডিয়াস, রেডি ইউএস। তাহলে কোনো একটা ওয়ার্ডের সাথে ইউএম থাকলে সেটা সিঙ্গুলার হয়, ইউএস থাকলেও সিঙ্গুলার হয়। তাহলে রেডিয়াসের ইউএস কেটে দিয়ে আই দিতে হয়, আর এখানে আরেকটা আই আছে, তাহলে দুইটা আই হবে। তার মানে সহজ কথা আনসার হবে ডি। তাহলে রেডিয়াস হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, আর এটার প্লুরাল হবে রেডি। তাহলে একমাত্র ওয়ার্ড হচ্ছে রেডি, একমাত্র ওয়ার্ড হচ্ছে কি ভাইয়া? রেডি। এইটাই প্লুরাল। ক্লিয়ার? 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 গুড। তাহলে ইউএম থাকলে সিঙ্গুলার হয়, ইউএস থাকলে সিঙ্গুলার হয়। আমি আবার বলছি, ইউএম থাকলে সিঙ্গুলার হয়, ইউএস থাকলেও সিঙ্গুলার হয়। ইউএম থাকলে সিঙ্গুলার হয়, ইউএস থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। ক্লিয়ার? ক্লিয়ার? এই জিনিসগুলো কত ইম্পর্টেন্ট দেখেন। আমরা কি বলবো, আনফরচুনেটলি বুঝি না বলে ক্লাসগুলো করি না। এই সেম জিনিসগুলো কতবার আসছে পরীক্ষায়, এই জন্য বারবার বলি যে ক্লাসগুলো করেন করেন করেন। একবার যদি ভালো মতো এগুলো শিখতে পারেন, বিলিভ মি, কেউ কোনোদিন আটকাতে পারবে না। দেখেন এত সুন্দর একটা ক্লাস হচ্ছে, অথচ আনফরচুনেটলি মানে আফসোস, আপনাদের অক্ষমতার প্রতি আমাদের অনেক ভাই বোন কিন্তু ক্লাসে নাই। আজকের এই ক্লাসে কত ভাই বোন উপস্থিত থাকা উচিত ছিল, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস। বুঝাইতে পারতেছি না, হায় আমি যদি কোনোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম। আচ্ছা, এটার রেডিয়াস অর্থ মানে ব্যাসার্ধ ভাই। হ্যাঁ, রেডিয়াস অর্থ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর রেডি মানে ব্যাসার্ধ, গুলু, গুলু গুলু মানে পুলুলাল। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট। প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য একটা মজার টিপস হচ্ছে ভাইয়া, আমরা প্রথমে বিভার্ব খুঁজে বের করবো। মানে কোনো একটা ভার্বের টেন্স অনুযায়ী বিভার্বটা খুঁজে বের করতে হবে। আবার বলছি, খেয়াল করে দেখেন, এখানে কোন টেন্স আছে ভাইয়া? ডু। এই যে ডু হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হয়? এম, ইজ, আর। দেখেন বেশিরভাগ সময় কিন্তু ভয়েস চেঞ্জে বিভার্বে ভুল থাকে। আবার বলছি, ভয়েস নারেশনে বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে, ভয়েস নারেশনে বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে। তাহলে আমাদের কাজটা কি করতে হবে? আপনাকে দেখতে হবে কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে? আমিদার হবে। তার মানে অবশ্যই অপশনে আমিদার থাকা লাগবে, নাহলে আনসার হবে না, হবে না, হবে না। তাহলে খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। আমিদার নাই মানে কাটা, আমিদার নাই মানে কাটা, আমিদার নাই মানে কাটা।
এই যে অ্যামিদার নাই মানে কাটা, এখানে অ্যামিদার আছে, যে কোনো একটা হইলেই হবে, হোয়াটের সাথে যেটা মিলে এটাই। তো হোয়াটের সাথে ইজ মিলে ইজ দিলাম। তারপরে আমাদের কাজ কি ভাই, এই যে বিভার্বের পরের কাজটা হচ্ছে V3 দিতে হবে, কারণ প্যাসিভ মানে বিভার প্লাস V3। একটু সবাই কমেন্টে লিখেন প্যাসিভ মানে বিভার প্লাস V3, প্যাসিভ মানে বিভার প্লাস V3। তো এখানে খেয়াল করে দেখেন V3 নাই মানে কাটা, V3 নাই মানে কাটা, V3 নাই মানে কাটা, বিভার বাসে V3 আছে, বিভার বাসে V3 আছে, বিভার বাসে V3 আছে, তারপর আনসার বি। বি আনসার হবে কি ভাই, বি। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। পরের প্রশ্ন দেখেন, হু ইজ কলিং। এটা খুবই সহজ, জাস্ট ভাই একটা বুদ্ধি শিখাই দিই যে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের পারফেক্ট টেন্স, PERFECT, বুদ্ধি শিখাই দিই, শর্টকাট বুদ্ধি। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে প্রিয় ভাই বোন আমার বিন লাগে। কি লাগে প্রিয় ভাই বোন আমার? বিন লাগে। জাস্ট ছোট্ট একটা টিপ দিয়ে পৃথিবীর সকল পারফেক্ট টেন্সের আপনি ভয়েস চেঞ্জ থেকে আসা প্রশ্ন আনসার করতে পারবেন। তাহলে যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে, আর পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে ভাইয়া বিং লাগে। কি লাগে ভাইয়া? বিং লাগে। কন্টিনিউয়াস টেন্স মানে বিং থাকতে হয়। তাহলে পারফেক্ট টেন্সের প্যাসিভ মানে বিন লাগবে, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে বিং লাগবে। তাহলে এখানে কি জানো, এই যে হু ইজ কলিং, তার মানে এই বাক্যটা কন্টিনিউয়াস, তার মানে অফকোর্স অপশনে কি থাকা লাগবে? বিং থাকা লাগবে। কিন্তু পরীক্ষায় তো অপশনে বিং থাকবে না, তাহলে বিং না থাকলেই কাটা, বিং না থাকলেই কাটা। তাহলে বিং নাই মানে কাটা, বিং নাই মানে কাটা, বিং নাই মানে কাটা। একটা অপশনে বিং আছে, তার মানে আনসার হবে এ। তাহলে হু থাকলে বাই হোম হয়, বাই হোম। তাহলে বাই হোমের সাথে আমরা দিলাম আই এম, কেন? সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বিং কল্ড। ক্লিয়ার? দেখেন আমি হয়তো বুঝাইতে পারি না, আমি যদি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে পারতাম যে এই ক্লাসগুলো কত বেশি ইম্পর্টেন্ট, আমি পারলে আমাদের সব ভাই বোনদেরকে কি বলে মানে কি বলে এটা ভালোবাসা দিয়ে হোক, অথবা কি বলে মানে পারলে ফোর্স করে হইলেও আপনাদেরকে এই ক্লাসগুলো করাইতাম জোর করে। এত ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো, এবং এই সেম জিনিসগুলি বারবার আসে। দেখেন ছোট্ট একটা টেকনিক আনসার বের হয়ে গেছে। তাহলে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে বিং লাগে, তাহলে বিং নাই কাটা, বিং নাই কাটা, বিং নাই কাটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এখানে বিং নাই কাটা, বিং নাই কাটা, বিং নাই কাটা, একটা অপশনে বিং আছে। তো বেশিরভাগ সময় এমনই হয়, বিং থাকবে না, যেখানে বিং থাকার কথা এখানে বিং থাকবে না। এভাবে প্রশ্নগুলো বানায় ভাই। ক্লিয়ার? জীবনে ভুল হবে। পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ এখন পারবেন ইনশাআল্লাহ, সব কন্টিনিউয়াস টেন্স। পরের প্রশ্ন, এ রোলিং স্টোন গ্যাদার নো মস। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখেন ভাই, অনেকবার আপনাদেরকে বলছি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন, আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আজকের পর জীবনে কোনোদিন যেন আর ভুল না হয়। মনোযোগ। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তার মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আবার আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। একটু সবাই বলেন প্লিজ, সবাই একটু বলেন, মনে মনে হইলেও বলেন প্লিজ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তার মানে এ গুড বয়, তাহলে এই যা এ হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন, তার মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। অনেকবার বললাম, আমি ক্লিয়ার করে দিচ্ছি, জীবনে কোনোদিন এটা নিয়ে আর ভুল হবে না ইনশাআল্লাহ। মনোযোগ। তাহলে আমি কি বললাম, আবার বলতেছি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে দেখেন তো মিলে কিনা, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তার মানে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। তো এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা অ্যাডজেক্টিভ বললাম আমি, তাই না? বললাম আমি কি বললাম প্রিয় ভাই বোন? মনোযোগ। দেখেন এই ব্যাখ্যাটা হয়তো এমন ভাবে কোনো জায়গায় ব্যাখ্যা নাও হইতে পারেন, খুব মনোযোগের সাথে খেয়াল করেন। তো আমি কি বললাম প্রিয় ভাই বোন? এটা অ্যাডজেক্টিভ। আমি বলি না এটা সিস্টেম পড়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আমি বলি না এটা অ্যাডজেক্টিভ, সিস্টেম পড়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সিস্টেম পড়ে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন, আমার অনেকেই প্রশ্ন, ভাইয়া অ্যাডজেক্টিভ আনসার করবো না পার্টিসিপল, এইটা ক্লিয়ার করে দিচ্ছি। তো খেয়াল করে দেখেন ভাইয়া, আপনাদের কাছে প্রশ্ন, জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? কে বলতে পারবেন? জন্ম বড় না কর্ম বড়? ঠিক বলছেন, কর্ম বড়। কেন কর্ম বড়? কেন কর্ম বড়? কারণ দেখেন আপনার কলেজের যিনি প্রিন্সিপাল, আপনার কলেজের প্রিন্সিপাল স্যার ধরেন একজন গরিব ঘরের সন্তান, তার বাবা কৃষক ছিলেন, তাই বলে তাকে স্যার বলবেন না? বলেন, বলতে হবে কি না? বলতে হবে। তার মানে তার জন্ম যেখানেই হোক এটা জরুরি না, এই মুহূর্তে সে আপনার স্যার, তাকে আপনি স্যার বলতে বাধ্য। আপনার অফিসের বস, যিনি আপনার সিনিয়র অফিসার, সেই বসের বাবা কথার কথা ধরেন মুচি ছিলেন, জুতা সেলাই করতেন। তো তার জন্ম একটা গরিব পরিবারে, একটা নিতান্ত নেহায়াত গরিব পরিবারে। তো তার জন্ম যেখানেই হোক না কেন এটা জরুরি না। ফ্যাক্ট হচ্ছে এই মুহূর্তে সে আপনার বস, আপনার সিনিয়র অফিসার, আপনাকে তাকে স্যার বলতে হবে, বস বলতে হবে, তাকে রেসপেক্ট করতে হবে, তাইলে আপনার চাকরি থাকবে, নাহলে চাকরি থাকবে না। তার মানে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, যে কথাটা ওটাই বলা হচ্ছে, জন্মের চেয়ে কর্মে বড়। আবার জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে কর্ম বড়। তাহলে খেয়াল করে দেখেন, আমি আবার বলছি মনোযোগ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এই রোলিং শব্দটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। কিন্তু আমার যদিও আমি অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে আমি আবার বললাম এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই।
মনোযোগ, আমি বললাম যে এটা অ্যাডজেক্টিভ, সিস্টেম পরে অ্যাডজেক্টিভ হয়েছে, কিন্তু এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন? পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। সাধারণত একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে, ওইদিকে আমরা যাচ্ছি না। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলি? শি ইজ এ গুডিং গার্ল, ব্যাডিং গার্ল, স্মার্টিং গার্ল, ওই আমরা বলি বিউটিফুলিং, এমন আসলে বলি না, এমন বলা যায় না, কারণ অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। ওই রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা বানানো অ্যাডজেক্টিভ। এটা ছিল মূলত একটা ভার্ব, রুল। এটা ছিল একটা ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হের অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ বানায় তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না প্রিয় ভাই বোন। গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, ইন্টেলিজেন্টিং এমন কিছু পৃথিবীতে নাই। এটা অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, সিস্টেমে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। পৃথিবীর কোনো বইতে কোনো জায়গায় এমন ব্যাখ্যা নাও বইতে পারেন, ব্যাখ্যাটা মন দিয়ে শোনেন। এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না। তার মানে এটা কি অ্যাডজেক্টিভ? এটা ছিল মূলত একটা ভার্ব রুল। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি অ্যাডজেক্টিভ বানানো হয় তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল। তার মানে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, বানানো অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানানো হয়। তো খেয়াল করে দেখেন, যদি অপশনে দুইটাই থাকে, তো এখানে দেখেন গঠনগতভাবে, খুব মনোযোগ, গঠনগতভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে এটা পার্টিসিপল। কিন্তু এখানে কর্মগতভাবে যেটাকে আমরা বলি ফাংশন, ইংলিশে বলি ফাংশন, এই যে ফাংশনে কর্মগতভাবে এখানে এটা কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। আমি আবার বলছি, স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে এটা পার্টিসিপল, মানে জন্মগতভাবে ধরতে পারেন কথার কথা, জন্মগতভাবে বা কথার কথা স্ট্রাকচারালি এটা পার্টিসিপল, কিন্তু এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ স্টোন হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। আবার বলছি, স্টোন এখানে নাউন, পাথর নাউন, এই নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে মডিফাই করতেছে যেহেতু, এই জন্য এটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই জন্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুইটাই থাকলে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ 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 অ্যাডজেক্টিভ। যদি কোনো কারণে অ্যাডজেক্টিভ না থাকে, কথার কথা এখানে অ্যাডজেক্টিভ নাই, এখানে ধরেন অ্যাডজেক্টিভ নাই, কথার কথা এখানে যদি অ্যাডজেক্টিভ না থাকে, অপশনে ধরেন অ্যাডজেক্টিভ নেই, কোনো কারণে কথার কথা অ্যাডজেক্টিভ নেই, এখানে আছে কথার কথা ইনফিনিটিভ, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ নাই, সেক্ষেত্রে আপনি পার্টিসিপল দেখাইতে পারবেন। কিন্তু অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই থাকলে অ্যাডজেক্টিভ দেখাইতে হবে এই কারণে, কারণ জন্মের থেকে কর্ম বড়। জন্মগতভাবে বা স্ট্রাকচারালি এটা পার্টিসিপল, কিন্তু এখানে কাজ করতেছে নাউনকে মডিফাই করার কারণে সে হয়ে গেল অ্যাডজেক্টিভ, কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। এই জিনিসটা জীবনে প্রথমবার যারা ব্যাখ্যা সহ পাইলাম এটা বলেন, এটা বিশ্বাস করেন, বাংলাদেশে যদি 50টা গ্রামার বই থাকে 50টাতে মনে হয় যে 50 রকমের ব্যাখ্যা। একমাত্র মাস্টার বইতে এটার পরিপূর্ণ সূক্ষ্ম ব্যাখ্যা আছে, এছাড়া বাকি সব বইতে দেখবেন যে বংবাং তেরেডি। হ্যাঁ, অনেক বইতে শুদ্ধ আছে, কিন্তু এক এক বইতে এক এক রকমের ব্যাখ্যা, আপনি পড়লে দেখবেন মাথা সব আউলে গেছে। বলেন এই ব্যাখ্যাটা জীবনে প্রথমবার জানলাম কে কে? তাই বুঝছেন তো, এই ব্যাখ্যাটা কিন্তু মানে এমন ব্যাখ্যা কোথাও পাবেন না, পৃথিবীর কোনো বইতে নাই এটা, এই ব্যাখ্যাটা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, শেষ, ওকে ওকে। এটা হচ্ছে চিং চাং পাকু চন্দ্র জোসংকা কুংকু রতন চাংকু পা চুংকান মমিনুসার গান সুন্দর, মমিনুসার সুন্দর হয়ে গেছে, কুং চুংকা বঞ্জুকা মমিনুসার সুন্দর। এটা হচ্ছে নসির সর্গ সোনা পুরঙ্গজা সরগালা পুরঙ্গর রচনা পুরঙ্গরা। আচ্ছা স্যার, আহেন। আচ্ছা স্যার, আজকে হইতেছে আমাদের যে কোর্সগুলো এখন চলমান আছে, এই কোর্সগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এবং সবার সাথে আমরা নিজেরা কথা বলবো, তাদের যে আবদার এক্স্যাক্টলি, বা হচ্ছে ইনস্ট্যান্ট আমরা লাইভে একটা অফার দিব, সেই অফারে যারা ইনস্ট্যান্ট আমাদের টাকা পাঠাবে, ঠিক আছে, তারা অফার পেয়ে যাবে লাইভে থাকা অবস্থা, লাইভে থাকা অবস্থা, ঠিক আছে। ইনস্ট্যান্ট খেলা হবে আজকে, লাইভেই খেলা হবে, ঠিক আছে। এই নাসির স্যার কো, এই যে আচ্ছা চাইনিজ স্যার, নাসির স্যার রূপালী পর্দার স্যার, এই অসাধারণ অসাধারণ। আচ্ছা যাই হোক, পাংচুং চাং, হ্যাঁ পাংচুং চাং পাংপু চাকা। আচ্ছা, চাইনিজ যারা চীনা, যারা চীন দেশে যারা এই পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিবেন আর কি, চীন দেশে তারা বিদেশ দিবেন, সাইদুল স্যার, তাদের মেন্টর সাইদুল স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন্টর সাইদুল স্যার, সাইদুল স্যার কাছে কাদের পরীক্ষা ঈদের পরে হবে, ঠিক আছে স্যার। হংকং সং কি বলেন বুঝি না, ওটা যারা চাইনিজ ভাষা যারা কোর্স করতে চান তাদের জন্য। প্লেয়ার ভাই বোনেরা, আপনারা হচ্ছে বলেন যে আসলে কে কোন কোর্সটায় এখনো যারা কোর্সে ভর্তি নাই, কে কোন কোর্স করতে চাচ্ছেন, এবং ইনস্ট্যান্ট আমরা একটা অফার দেব প্রত্যেকটা কোর্সের জন্য। যারা ইনস্ট্যান্ট টাকা পাঠাবে তারা হচ্ছে আমাদের অফার গুলো লুফে নিতে পারবে ইনশাআল্লাহ। সাইদুল স্যার দুইটা নাম্বার লিখে দিয়েছে, একটা হচ্ছে 01767265758, আর একটা হচ্ছে 01755, হ্যাঁ 075 লেখে পুরো ক্রিস্টিয়ানো রোনালদো, 2190। ক্রিস্টিয়ানো রোনালদো 7 স্টার। আবার ব্রাজিলের 7টা গোল খাওয়ার কথা ইতিহাস কেউ মনে করেন না। আচ্ছা স্যার,
তাহলে আমাদের ন্যাচারালি দেখি আমি এটা দেখেন, এটা তো স্যার বলেন তো স্যার, আমার মেয়ে বলছে- এই স্যার আমাদের 11 থেকে 20তম গ্রেড জি জি যেটা আছে সেটার কোর্স ফি কত? 2200 টাকা। 2200 টাকা। 11 থেকে 20তম গ্রেডে এখন ইনস্ট্যান্ট যারা টাকা পাঠাবে, ইনস্ট্যান্ট তারা 2000 টাকা ভর্তি হতে পারবে। বাহ, আল্লাহ, আমার গালি দে ভাই, এই মাত্র ঠিক আছে। একটা লোকের আমি ভর্তি করেছি না, 2200 টাকা। instant লাইভ বলতে না, এটা তো লাইভের মধ্যে যারা টাকা পাঠাবে শুধু তারাই পাবে এই ভাই, offer। এই মাত্র একটা লোকের 2200 টাকা ভর্তি, উনি কিন্তু আমি গালি দিয়ে ফোন দিয়েছে, স্যার আমার দেশে। আরে ওটা সব গায়ে দাঁড়িয়ে। এরপরে যারা আমরা প্রাইমারিতে ভর্তি হতে যাচ্ছি, প্রাইমারি তৃতীয় ধাপ, একদম 29 হ্যাঁ, মার্চ পরীক্ষা যেটা 29 মার্চ পরীক্ষায় যেটা, 999। সেটা হচ্ছে ভাইয়া 850 টাকা। বাহ, অসাধারণ। না, এটা সমান ঠিক করে আছে। দাও, সমান করে দাও। 50 টাকা দিতে পারবে? আরে ধুর চাক দাও, সব গায়ে দাঁড়িয়ে। হ্যাঁ দিয়ে দাও। 850ই রাখবো মিয়া, ফাইজলামি করে। আচ্ছা আচ্ছা, দিছি, দিছি। 850 টাকায় আপনি হাইলাইটসও পাবেন এবং কি ক্লাস তো ফ্রি আছে। ক্লাস তো free পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন বিসিএস 47 অ্যাডভান্স ব্যাচে যারা ভাই ভর্তি হবে, 46 ও দিয়ে দাও। দাঁড়ান, এই 47 এর অ্যাডভান্স ব্যাচের কোর্স ফি এখানে আসলে কম। আচ্ছা, আগামীকাল কিন্তু 46 ব্যাচের, কিন্তু আগামীকাল যা 46 ব্যাচের ক্লাস হবে, ম্যারাথন ক্লাস আছে কিন্তু। আচ্ছা, এখানে আমি বলি 3850 টাকা। বাহ, অসাধারণ। সাথে ঠিক 2000 আছে। টাকা লেকচারশিপ সম্পূর্ণ ফ্রি। সাথে 2000 টাকা লেকচারশিপ পাবেন। আর কি কোর্স আছে জানেন স্যার? আচ্ছা, ও। 46 বিশেষটা দিয়ে দাও। আরে নিবন্ধন লিখিতটা তো আছে। ওটা তো পরে, এটা তো বড় করে দিবে আমি একদম। নিবন্ধন লিখিত যেটা হচ্ছে এখনকার সবচেয়ে হিটিং কোর্স, এটা ইনস্ট্যান্ট যারা ভর্তি হবে, ইনস্ট্যান্ট আমাদের 3000 টাকা কোর্স ফি, এটাতে 2500 টাকা ভর্তি হতে পারবেন ইনস্ট্যান্ট যারা টাকা পাঠাবেন। দেখছেন 500 টাকা কমাই দিছে নিবন্ধন লিখিত কোর্সে, কিন্তু 500 টাকা। ঠিক আছে, 2500 টাকায় টাকা পাঠালে আপনার 1000 টাকা সমমূল্যে কিন্তু এখানে বই পেয়ে যাবেন। বই তো যারা অবশ্যই টাকা লিখিত পাঠিয়েছে আছে। তারা কমেন্টে পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান লিখে Payment done লিখেন। করে দিব। আমরা এখন হ্যাঁ, add করে এই দিব। দুইটা নাম্বারে টাকা পাঠান, টাকা পাঠিয়ে জাস্ট আপনারা কনফার্ম করেন। যারা ইনস্ট্যান্ট পাঠাবেন লাইভ শেষে এই অফার আর থাকবে না, এই অফার এখনই শেষ। জি জি। ঠিক আছে, এই অফার আমাদের নাসির স্যার যতক্ষণ এখন দাঁড়ায় থাকবে এখানে, এই দাঁড়ায় থাকা অবস্থা আমি ততক্ষণ বলবো আমার থাকবে। পায়ে ব্যথা করে। এখন স্যার আপনি বাকিটা বলেন। আর কোনো কোর্স আছে? আছে স্যার, 46 বিশেষটা তার অনেকে বলছে ওরা ফুড কমাই দেন। কোর্সে পড়তে হবে। আমি ক্লিয়ার করে দিই, দেখেন ফুড, ওই 11 থেকে 20 টাকা। ফুড আনফুড, ঠিক আছে, যত ফুড আছে এই পৃথিবীর সব ফুড কোর্স 46 তম বিশেষটা দিয়ে দাও, অফার দিয়ে দাও। প্রিলি প্লাস লিখিত স্যার, এটা এক্স্যাক্টলি 11 থেকে 20 গ্রেডের কোর্সে সব কোর্স হয়ে যাবে একেবারে। এটা একদম নতুন নতুন। প্রিলি প্লাস লিখিত একদম নতুন কোর্স। হ্যাঁ আচ্ছা স্যার, জি স্যার। 46 এর কোর্স ফি? এটা তো 4000 ছিল, একটু কমাই দাও। না না 46 47 ও 46 দিয়ে দাও, তোমার মনে যা চায়। ছিল আর কি। 46 বিসিএস এ আমাদের ন্যাচারালি কোর্স ফি হচ্ছে অনেক বেশি ছিল। যাই হোক, এটাতে যারা এখন যেহেতু সময় কম, শুধু আমরা লেকচার শিটের দামটা নিব 2000 টাকা। যাক মাশাআল্লাহ, 46 বিশেষটা যান লুফে নেন। এই যে কয়দিন হাতে আছে লেকচার শিট গুলো পেয়ে যান, আর এটা লুফে নেন। লেকচার এটা শিট লুফে আর নেন। আমাদের ক্লাস যদি আপনারা শেষ এটা মিস করতে- করেন অন্তত পক্ষে, এটা মিস করেন না। সাথে তো এক্সাম আছে, এটা কিন্তু এক্সামও ফ্রি, একদম এক্সাম ফ্রি। এক্সাম প্লাস ক্লাস আগামীকাল ম্যারাথন ক্লাস আছে, জিকে ক্লাস হবে 4 ঘন্টার 46 তম বিশেষ ব্যাচের। প্লাস লেকচার শিট। আগামীকাল কিন্তু এখানে ক্লাস হবে, নৈতিকতা মূল্যবোধের উপর ক্লাস হবে কিন্তু আগামীকাল। হ্যাঁ স্যার, এই এখন যে আপনি একজন comment কিন্তু করেন। অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু অলরেডি একজনের টাকা পাঠিয়ে দিয়েছেন, অলরেডি চলে আসছে আমার ফোনে অলরেডি টাকা চলে। স্যার অফলাইনে ক্লাস করা যাবে কি? হ্যাঁ, অফলাইনে ক্লাস করা যাবে। আমাদের বাংলাদেশে যে কটা ব্রাঞ্চ আছে, আবার বলে দিচ্ছি, পটুয়াখালী, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, আমাদের চুটপাড়া, খুলনা দৌলতপুর, এবং আমাদের শাখা হলো কক্সবাজার, দিনাজপুর, রংপুর, বগুড়া। ঠিক আছে, আরো শনির একটা শাখা, মিরপুর 10 শাখা। স্যার অনেকে বলতেছে আমাদের লিখিত যে বইটা, আসলে আমরা লিখিতের বইগুলো এইভাবে আপনাদেরকে কুরিয়ারে পার্সেল করে পাঠিয়ে দিই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা ইনস্টা লাইভে থাকা অবস্থায় আমাদের টাকা পাঠাবেন নিবন্ধন লিখিতের জন্য, তারা 3000 টাকার জায়গায় 2500 টাকায় আপনারা কিন্তু কোর্সে এনরোল করতে পারবেন। আর যারা দুইটা কোর্স একসাথে এনরোল করবেন স্কুল এবং কলেজ মিলায়া, তাদের জন্য সবচেয়ে মজার ব্যাপার বলে দিচ্ছি, তারা হচ্ছে 25 5000 টাকার জায়গায় কিন্তু আপনারা টাকা পাঠাইতে পারবেন 4500 টাকা। এই 4500 টাকা দিয়ে আপনারা দুইটা কোর্স একসাথে এনরোল করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি অনেকেই দেখতেছি যে এখানে আসলে মার্কেটিং এর লিখিত কোর্স, নিবন্ধন লিখিত ক্লাস কবে থেকে হবে? নিবন্ধন নিবন্ধনের 29 তারিখ কোর্স। পরীক্ষাটা শেষ হোক, হ্যাঁ। আগামীকাল একটা কোর্সের ক্লাস হবে। এক্স্যাক্টলি, কারণ আমাদের আসলে একটা জিনিস কি, প্রাইমারির এক্সামের জন্য অনেকে তৃতীয় ধাপে যারা হচ্ছে নিবন্ধনে টিকে গেছে, তাদের একটা অনুরোধ ছিল, এই অনুরোধটা আমরা রাখার চেষ্টা করতেছি। যাই হোক, তারপরে তবে আমরা কৃষির ক্লাসটা আমরা 25 তারিখ রেখেছি, কৃষি, ইতিহাস আর ইসলামের ইতিহাস, বাংলা। ম্যাথের লিখিত ক্লাস আগামীকাল দিয়ে একটা দাও। ডেমো ক্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ।
ঠিক তাহলে আছে? আচ্ছা, আগামীকাল ম্যাথের একটা ডেমো ক্লাস লিখিত হয়ে যাবে ইনশাল্লাহ। তা যারা ম্যাথে ভর্তি হবেন স্কুল পর্যায়ে 1, 2 এবং কলেজ পর্যায়ে যারা ম্যাথে আছেন তাদের লিখিত ক্লাস আগামীকাল হবে ইনশাল্লাহ। ওকে, আপনাদের অন্য কোর্সে ভর্তি ছিলাম 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে আর কত লাগবে? যারা আমাদের রানিং স্টুডেন্ট তাদের জন্য একটু আমাদের কোর্স ফি কমই রাখি, 2200 টাকার কোর্স ফি। ওখানে আপনারা হচ্ছে 1800 টাকা ভর্তি হতে পারবেন যারা রানিং স্টুডেন্ট, মানে আমাদের কোনো না কোনো ব্যাচে আছেন, তাদের জন্য এটা অফার। ঠিক আছে? পটুয়াখালীতে সপ্তাহে কয়দিন ওটা ভালো, অনেক অনেক ক্লাস class হয়? হয়। সপ্তাহে 4 দিন ক্লাস হয়। সপ্তাহে 4 দিন ক্লাস হয়। স্কুল টু এ লিখিত যারা class দেখেন হবে। লাইভ শেষে কিন্তু আপনারা এই অফার গুলো পাবেন না। আগে বলে দিচ্ছি, লাইভটা যখন আমাদের শেষ হয়ে যাবে, লাইভ শেষ অফার শেষ। আর একটা জিনিস এখানে লিখতে আমাদের ভুল হয়েছে, সেটা হলো যারা প্রাইমারি অ্যাডভান্স কোর্স করবেন, অ্যাডভান্স এটা হলো আমাদের কিন্তু 2200 টাকা। আর যারা নিবন্ধন নিবন্ধনের 19তম advance। নিবন্ধন অ্যাডভান্স করবেন তাদেরও 2200 টাকা। এটা 2000 টাকা করে পাঠাতে পারবেন এখন ইনস্ট্যান্ট। আচ্ছা, ইনস্টার লাইভে যতক্ষণ থাকবো ততক্ষণ 2000 টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ 19তম নিবন্ধন এবং প্রাইমারি অ্যাডভান্স কোর্সে যারা ভর্তি হবেন ইনস্ট্যান্ট 2000 টাকা, যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ। ওকে, ইংরেজি লিখিত ক্লাস কবে থেকে শুরু? ইংরেজি লিখিত ক্লাস কালকে বাদে আর পরের দিন শুরু, 22 তারিখ থেকে শুরু করবো। 22 তারিখ আর অন্য অন্য কোর্সগুলো আমার 29 তারিখের আগে প্রাইমারি পরীক্ষাটা হতে দেন, তারপরে তারাও তো আপনাদের ভাই বোন, তাদের ক্লাসটা হতে দেন। আকাশ নয়ন বলতেছে কাল তো 1600। ভাইয়া 1620 টাকা, এটা হচ্ছে আমাদের রানিং কোর্স, অ্যাডভান্স কোর্স না। Running থেকে 1620 যে আমাদের রানিং কোর্সটা আছে, এই রানিং কোর্সের কোর্স ফি হচ্ছে 1620 টাকা, যেটার ক্লাস অলরেডি হচ্ছে প্রায় 25টা প্লাস হয়ে গেছে। এসবের আরেকটা ফোন নিয়ে আসো তো, বুঝতে পেরেছেন? এইটা ফোনটা ধরতে বলো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমারটা দিয়ে বলেন, আমারটা দিয়ে বলেন, হুম, আপনি কমেন্ট করেন, সমস্যা নেই। এই ফোনগুলো ধর যাও। হ্যালো, বলেন। তো হবে না স্যার, কাল সকালে পর্যন্ত অফার রাখেন উম্মে কুলসুম। না, তবে আমাদের ফোন দিয়ে আপনার অফারটা রেখে দিতে পারবেন, যে আপনি তবে এইটা বলতে হবে, ফোন দিয়ে অফার বলতে হবে, পাওয়ার জন্য এই নাম্বারে কল করতে হবে। কল করতে হবে, বলতে হবে। ঠিক আছে? ঢাকা কোথায় ক্লাস হবে? ঢাকা আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যাশন 3য় তলা। কৃষি বই কুরিয়ারে পাঠাইছেন? এত সোজা, এত আজকে ভর্তি যাচ্ছি বই পাঠাইছেন? আমরা তো বলে 25 তারিখের পর থেকে বই পাঠানো শুরু হবে, আগে আমরা বই পাঠাবো না, ক্লাস শুরু হবে তারপরে। 22 তারিখ বই আসবে তারপরে। প্রসেসিং করা শুরু করব 22 তারিখ থেকে। আর আমাদের কৃষি স্যার আজকে চলে আসছিলেন। কৃষি স্যার হলো 40তম বিসিএস ক্যাডার, উনি কৃষি ক্যাডারে আছেন, উনি যিনি ক্লাস নেবেন আমাদের আজকে এসেছিলেন। উনি খুব শীঘ্রই আপনাদের ক্লাসের ডেট দিয়ে দিবে। যারা ভর্তি হয়েছেন তারা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ঢাকা আসা কৃষি বই পাওয়া দেখে প্রাইমারি 3rd ধাপের এক্সাম শেষ হলে এনটিআরসির জন্য এডমিট হবো ইনশাল্লাহ। সোশ্যাল সায়েন্স স্কুল লিখিত কবে থেকে? সব 30 তারিখ থেকে, 30 তারিখ, বাকিগুলো 30 তারিখ। শাস্ত্র ইসলাম বিশেষ প্রাইমারিতে ভর্তি হতে চান, শাস্ত্র ইসলাম বিশেষ পিডিতে যদি ভর্তি হতে চান আপনি অবশ্যই এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। এই নাম্বারে 3500 টাকা, এখন কিন্তু 500 টাকা কম পাইছেন, কিন্তু 3500 টাকা এই যে কোনো নম্বরে পাঠিয়ে দেন, 3500 টাকা যে কোনো নম্বরে পাঠিয়ে দেন দ্রুত। আরবি কি লিখিত বই পাবো? অবশ্যই পাবেন স্যার। ক্লাসে রুটিন প্রাইমারি 3rd ধাপের দিলে ভালো হতো। এটা রুটিন নাই, প্রতিদিন ক্লাস, আপনি রুটিন কিসে? 29 তারিখ পরীক্ষা, আপনি এখনো রুটিন খুঁজতেছেন? আপনার ভিতরে রেকর্ড ক্লাসগুলো দেখতে দেখতে আপনার এতক্ষণে বমি আসার কথা, মাথা ব্যথা আসতে হয়তো বমি ভাব আসার কথা। আপনি তো ওটা তো রেকর্ড ক্লাস করতেছেন এবং প্রতিদিন ক্লাস হচ্ছে, আজকেও তো ক্লাস হলো, আমি তো নিজেই ক্লাস নিলাম লিটারেচারের। এটা আবার রুটিন দেওয়ার দরকার কি আছে? আপনি তো সকাল বিকাল ক্লাস চলতেছে। বাংলা লিখিত ক্লাস কবে থেকে শুরু? বাংলা লিখিত ক্লাস নিব আমি, নিমু, একটু সময় ধরো, যদি পারি আগামীকাল রাতেও নিতে পারি, একটু সময় ধরো। কয়জন ভর্তি হয়েছেন কোন? একটু ওয়েট করো, আমি তো আছি। আমার বাংলা নিয়ে তো টেনশন করেন কেন? বাংলা যে কয়জন ভর্তি হবে ওই কয়জনই নিবন্ধনে চাকরি হবে, বলেই তো দিলাম যে আমরা কোনো যদু মধু কত টিচার দিব না। যে টিচার ভালো লাগবে না ধরে একদম বলবো যে ইউ ক্যান গো, বুঝছেন? নরসিংহ শাখা দিবেন না স্যার? না দিব না স্যার। গুলা দেখে দেখি স্যার 21 নতুন কোর্সটি ভর্তি হয়েছে আজকে, সেটা ক্লাস কবে থেকে রুটিন দিবেন? আজকে তো ক্লাস হয়ে গেল আপু, রুটিন দিবে পরে, আজকে ক্লাস হয়ে গেছে, আগামীকালও আছে, আগামীকাল রুটিন দিবে, একটু ওয়েট করেন। সব ব্যাচে রুটিন দিবে, অনেকগুলো ব্যাচ, একটু ওয়েট করেন। স্যার গোপালগঞ্জ শাখায় প্রাইমারি অ্যাডভান্স সম্পর্কে বলেন, গোপালগঞ্জ শাখায় যোগাযোগ করেন। গোপালগঞ্জ শাখায় স্যার খাদ্যহিতের জন্য কি করব? খাদ্যহিতের জন্য করবেন এই যে আজকে খাদ্যহিতের ক্লাস হলে 11 থেকে 20তম গ্রেডের টাকা পাঠাই দেবেন, এই যে 2000 টাকা, 2000 টাকা আজকে পাঠাই দেন, কালকে কিন্তু 2200 টাকাই হবে, 1 টাকা কম হবে না। এটা প্রি খাদ্য অধিদপ্তরের 2000 টাকা পাঠাই দেবেন, 2000। স্যার বোটানি ডেমো ক্লাস কবে হবে? দেরি আছে, 30 তারিখের আগে হবে না, সব 30 তারিখ, 29 থেকে আগে পরীক্ষা শেষ হবে, তারপর ক্লাস দিব আমরা। পটুয়াখালী কোন জায়গায় আপনাদের অফিস? পটুয়াখালী পৌরসভার মোড়,
পটুয়াখালী পৌরসভার মোড় 11 থেকে 20 গ্রেডের দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ একটু ক্লিয়ার করেন। 11 থেকে 20 গ্রেডের দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ খেয়াল করেন। যারা রানিং কোর্সে ভর্তি হবেন, পুরাতন ব্যাচে ভর্তি হবেন, যাদের 20 থেকে 30টা ক্লাস হয়ে গেছে, ওই কোর্সে ভর্তি হলে লাগবে 1620 টাকা। আর যদি এই নতুন আজকে থেকে যেটা রানিং হলো, এটা ভর্তি হলে লাগবে 2000 টাকা, তাও আবার লাইভ চলাকালীন সময়। স্কুল টুয়ে লিখিত ক্লাস সব 30 তারিখ। টঙ্গী কলেজ গেটে শাখা দিবেন কখন? টঙ্গী কলেজ গেট শাখা দিব না। নিবন্ধন রিটেন কবে হতে পারে স্যার? নিবন্ধন রিটেন কবে হতে পারে স্যার? নিবন্ধন রিটেন হবে আগে পিলি রেজাল্ট দেখ, তারপর 3 মাস সময় পাবেন এখনো। আচ্ছা দেখে 19তম নিবন্ধনের বই পাওয়া যাবে। 19তম নিবন্ধনের বই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। ভর্তি হতে হবে। মার্কেটিং আরবি প্রবাসে কোনো কোর্স আছে ভাইয়া 11 থেকে 20তম গ্রেডের। আচ্ছা দেখি ফিজিক্যাল কেমিস্ট্রি জন্য লিখিত কোর্স করতে চাচ্ছি, একটু বলেন। আপনারা সবাইকে বলে দিছি, যে কোনো কোর্স সম্পর্কে ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল করবেন। খাদ্য অধিদপ্তর পরীক্ষা রিটেন হবে না, শুধু প্রিলি। খাদ্য অধিদপ্তর পরীক্ষা শুধু প্রিলি হবে, শুধু প্রিলি। স্যার 11 থেকে 20 আমরা যে বই দিব এরপর আর কোনো বই লাগবে না। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমরা যে বই পাঠিয়ে দিচ্ছি, এই যে বইগুলা পাঠিয়ে দিচ্ছি দেখছেন, এই বইগুলা যে পাঠিয়ে দিচ্ছি, এরপর বাজারে কোনো বই লাগবে না। 4টা বই পাঠিয়ে দেবো। এই 11 থেকে অনেকেই 11 থেকে 20তম গ্রেড রান করতেছে, বুঝছেন। অনেকে আমাদের দেখা দেখি, জব মেডিসিনের দেখা দেখি অনেকেই কয় 11 থেকে 20তম গ্রেড, অনেকেই বলতেছে 11 থেকে 20তম গ্রেড কোর্স রান করছে, বুঝছেন। ভিতরে ঢুকে দেখবেন আমসালা কিছুই নাই, কিন্তু আমাদের এই আমসালা কিন্তু আছে, বুঝছেন। এই 4টা বই কিন্তু আছে, কুরিয়ারে পাই যাবেন, একদম কোনো টেনশন। 1 থেকে 2 দিনের ভিতরে কুরিয়ারে পাই যাবেন বই, বাজারে কোনো বই কিনতে হবে না, বুঝছেন। আমরা আমাদের কোনো কোর্স কিন্তু খালি বাজার থেকে বই কিনতে দেই না, আমাদের প্রত্যেকটা কোর্সের বই কিন্তু আমরা দিয়ে দেই। শনির একটা ব্রাঞ্চ আছে ধনিয়া কলেজের পাশে। স্যার আমি এখন ভর্তি হবে, এই নাম্বার টাকা পাঠিয়ে দেন, এই নাম্বার টাকা পাঠিয়ে দেন, এই যে নাম্বারগুলো আছে টাকা পাঠিয়ে দেন। সমাজ বিজ্ঞানের কোর্স আছে স্যার, স্কুল হবে বিকালে ভর্তি হয়েছি, এখন থেকে 500 টাকা লস হয়ে গেল। আহারে, লস হয়ে গেছে, কিন্তু এবার আবার 500 টাকা বেড়ে যাবে, টেনশন নিয়ে না। যতক্ষণ লাইভ থাকবে ততক্ষণ পাঠাবে, এরপর কিন্তু আবার হয়ে যাবে। আপনার লস নাই কোনো। এর বিষয়ে আপনারা যে হাইলাইট দিবেন সেগুলো পরে কি না পাওয়া লাগবে না, যে আমি আপনাদের ক্লাস আজকে করেছি, ভেরি গুড। মেঘলা আকাশ স্যার, ঈদের পর অর্থনীতি লিখিততে ভর্তি হবে ইনশাল্লাহ। স্যার বোটানির ডেমো ক্লাস কবে? আচ্ছা দেখি স্যার, একাতে বিস্তারিত এটা তো অনেক বললাম। দেখি কমেন্ট দেখি স্যার, একাতে বিস্তারিত অ্যাড হতে হবে নাকি স্যার? এই না, ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে। ভর্তি হওয়ার পরে 47তম বিসিএস কোর্সে লেকচার শিট পাওয়া যাবে। 47তম বিসিএস এর লেকচার শিট অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমরা লেকচার শিট পাঠাই দিব। প্রত্যেকটা কোর্সে আমাদের লেকচার শিট হাইলাইটস আছে, সব কোর্স। স্যার কোর্স ফি আর একটু কমান, লিখিত আর একটু কমাও না। 2টা যদি করেন তাহলে 4000 টাকা দিবেন। 2টা যদি একসাথে স্কুল কলেজ করেন তাহলে 4000 টাকা। দ্রুত নামাজে যাব আমরা। স্যার লিপি একটা আমাদের ক্লাস খুবই ভালো হবে, থ্যাংক ইউ। তার শাস্ত্রী কোর্সের আর ক্লাসগুলোর রুটিন চাই। আচ্ছা রুটিন আমরা দিয়ে দিব, রুটিন দিয়ে দেবো। গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের কোর্স আছে ভাইয়া, আমরা তো ভর্তি নিচ্ছি, তো সব কোর্স আছে। এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা ভর্তি হয়ে যান, স্ক্রিনশটটা রেখে দেন। স্যার এখন বিকাশে টাকা নেই, এখন কিছু টাকা দিলে হবে, সমস্যা না। আপনি এটার স্ক্রিনশটটা রেখে দেন, আগামীকাল বলবেন যে আমরা গতকাল লাইভ ক্লাসটা দেখেছিলাম, আপনি আগামীকাল টাকা দিলে হবে ইনশাল্লাহ। 11 থেকে 20। আচ্ছা দেখি বিকাশে টাকা না। আচ্ছা দেখি ম্যাথ লিখিত নিবন্ধন কবে থেকে? ম্যাথের নিবন্ধন লিখিত ক্লাস আগামীকাল থেকে। 11 থেকে 20 লেকচার শিট 4টার দাম কত? ওই এই টাকাই লাগবে। আমরা লেকচার শিট বিক্রি করি না ভাইয়া, আমরা এমনি দিয়ে দিই। এই নাজমুন নাহিদ, এর একটা রুটিন দিয়ে বাড়ি পাঠাই দাও, এর একটা রুটিন ধরাই দিয়ে বাড়ি। বললাম তো এই 30 তারিখ পর্যন্ত প্রতিদিন ক্লাস, প্রতিদিন সকাল 11টায় ক্লাস, ওর একটা রুটিন দিয়ে বাড়ি পাঠাই দাও। স্যার ইংরেজি লিখিত ডেমো ক্লাস কবে? ডেমো ক্লাস তো নিল সাইদুল স্যার, গতকাল তো সাইদুল স্যার নিল একটা ডেমো ক্লাস। আপনাদের ইংরেজি কোনো বই আছে না? আমাদের সব হাইলাইটস আছে ভাইয়া, বাংলার একটা বই আছে। দেখে স্যার অ্যাকাউন্টিং লিখিত কোর্স কালকে টাকা পাঠাবো। ওকে স্যার, আমি আপনার প্রশ্নের উত্তর পাচ্ছি না, কতবার কমেন্ট করলাম, কিসের প্রশ্ন করছেন আপনি? আমার নাম্বারে কল দিবেন, কল দিয়ে এখানে খাদ্যবিতের পরীক্ষা কবে? বললাম তো ঈদের পরে। আমি কি জানি ভাইয়া কবে হবে? বললাম ঈদের পরে। এখন আর বিএনপি আন্দোলন করে ঈদের পরে আন্দোলন, এই ঈদের পরে আন্দোলন হতেও পারে নাও পারে। আবার ঈদ যখন আসে তখনই আবার সাংবাদিক বিএনপি বলে কি ঈদের পরে আন্দোলন হবে। এখন বাংলাদেশে পরীক্ষা সিস্টেম এমন হয়ে গেছে, আমরা বলে দিই কি পরীক্ষা হবে ঈদের পরে। কোন ঈদের পরে এটা কিন্তু কই নাই, যে কোরবানির পরে হবে না এই ঈদের পর না আগামী বছর, এটা কিন্তু আমি কই না। আমি কইছি কি ঈদের পরে হবে। আমি কি বলছি? পরীক্ষা ঈদের পরে হবে, শেষ। লিখছেন ঈদের পরে হবে বলে দিছি। ম্যানেজমেন্টের ডেমো ক্লাস হবে
না, সব সাবজেক্টে আমরা ডেমো ক্লাস দিব না। লিখিত ব্যাচের সব ক্লাসের আমরা ডেমো ক্লাস দিই। বিশেষ করে লিখিত কোর্সের আমরা ওই যে সাজেশনটা আমরা কাউকেই দিব না, কোনো আমরা এটা উন্মুক্ত করব না। সাজেশনটা আমরা ভিতরের পেইড ব্যাচ স্টুডেন্টে দিব, দেওয়ার পরে মাঝে মাঝে একটা দুইটা ক্লাস আমরা উন্মুক্ত করব। এক একটা সাবজেক্ট থেকে একটা দুইটা ক্লাস আমরা উন্মুক্ত করব, সব সাবজেক্ট আমরা উন্মুক্ত করব না। ক্লিয়ার? 11টা 20তম ক্লাস কবে থেকে? আজকেই তো শুরু হয়ে গেল, আজকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে ভাইয়া স্যার আমি প্রাইমারি তৃতীয় ধাপের ছাত্রী, আমি পেইড ব্যাচের ক্লাস করতে পারছি না। অফিসে কল দেন। স্যার আপনাদের কথাগুলো খুব ভালো লাগে। যে কি ভালো লাগে, মাঝে মাঝে গালিও দেই। সোশ্যাল সায়েন্সকে লিখিত 7টি বিষয় একসাথে। স্যার সোশ্যাল সায়েন্স অ্যাপ্লাই, বাট আমার সাবজেক্ট ইসলামিক হিস্ট্রি। আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন ওই সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। আপনার সাবজেক্ট যা হয় হোক, যে পোস্টে আবেদন করছেন ওই পোস্টে পরীক্ষা দিতে হবে। ক্লাস টেস্টগুলো কিভাবে নেন স্যার? আমরা ক্লাস টেস্ট নেই, আপনি অনলাইনে দিবেন। অফলাইনে যদি আসতে পারেন অফলাইনে দিবেন, অফলাইনে আসতে না পারলে অনলাইনে পরীক্ষা দিবেন। পটুয়াখালী কোন জায়গায় অফিস? ভাইয়া বলে দিছি পটুয়াখালী পৌরসভার মোড়। কানে একটু কম শোনেন ভাইয়া, মনে হয় 2বার বলছি, কিন্তু পটুয়াখালী পৌরসভার মোড়। ক্লিয়ার। ওকে ভাইয়া। স্যার ম্যানেজমেন্টের ক্লাস কবে শুরু হবে? সব 30 তারিখ বলে দিছি তো, 30 তারিখ। স্যার দেখি উদ্ভিদ বিজ্ঞান কোর্স ফি কত? স্যার রিটেনের ক্লাস কবে? আচ্ছা, আর আপনাদের কমেন্ট পড়ার কোনো দরকার নাই, আমি এক কথায় বলে দিচ্ছি, 30 তারিখের আগে লিখিত কোনো কোর্সের ক্লাস হবে না। আগামীকাল বলে দিচ্ছি ম্যাথের ক্লাস হবে, এরপর বাংলা হবে, ইংরেজি হবে, ইতিহাস হবে, ইসলামের ইতিহাস হবে। অর্থাৎ 8 থেকে 10টা ব্যাচের ক্লাস 30 তারিখের আগে হবে। এছাড়া প্রত্যেকটা কোর্সের ক্লাস 30 তারিখ হবে, এর আগে হবে না। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, এবার নামাজে যান সবাই। স্যার আপনার একটা অ্যাপ বানাইলে ভালো হয়, আমরা সব বানাবো। লিখছেন? ওকে স্যার, বিকাশ করেছে 11 থেকে 20তম গ্রেডের জন্য। এখন করণীয় কি? আপনার করণীয় কিছুই না, আপনার ওই নাম্বারে আবার কল দেন। টাকা পাঠাবেন, যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারে আবার কল দিবেন। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন সব। ক্লিয়ার। ওকে স্যার, দিতে ব্যাচ ফেসবুক গ্রুপে অ্যাড হতে নাকি? আচ্ছা যাই হোক, আপনারা স্ক্রিনশটটা দিয়ে রাখেন, ইনশাল্লাহ দেখা হবে। স্যার আমি কলেজ পর্যায়ে 42.5 পাবো, আমি কি লিখিত কোর্স করব? অবশ্যই 42 পাইলে আপনি টিকবেন। তো যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি 42 পাবেনই, তাহলে আপনি টিকবেন। স্যার বাংলা নিবন্ধ লিখিত ব্যাচে ভর্তি হয়েছি, 22 তারিখে কি বই দিবেন? হ্যাঁ বই দিমু 25 তারিখের পর, এর আগে না। আমি যখন ক্লাস নেব তখন বই দেবো, তার আগে দিব না বই। সবাইকে বই দেওয়া হবে, তারপর ক্লাস শুরু করব। স্যার আপনার বইটা নিতে চাই, কত লাগবে? 450 টাকা লাগবে, কুরিয়ার চার্জ সহ। কেরিয়ার প্লাস বই নিতে লাগবে 450 টাকা। এই 450 টাকা এই 90 নাম্বারে পাঠাবেন, আবার এই 90 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কেরিয়ার প্লাস বই 450, কুরিয়ার চার্জ সহ। এই নাম্বারে টাকা পাঠাবেন, আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ক্লিয়ার? আর কি স্যার একটু ক্লিয়ার করেন, আপনি এই নাম্বার ফোন দিয়ে ক্লিয়ার হয়ে নেন। যারা এখানে বুঝতেছেন না, ওর নম্বর কল দিয়ে ক্লিয়ার হয়ে নেবেন। দর্শনকে কে কি করব মানে কি? স্যার কালকে টাকা দিলে হবে? কালকে হবে, সমস্যা না স্যার। 2-3 একই ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে নাকি? না, আপনারা যারা স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, আপনাকে 2টা গ্রুপে ভর্তি করা হবে। আপনার কলেজ পর্যায়ে 2টা গ্রুপে ভর্তি করা হবে। বই আমরা বিক্রি করি না ভাইয়া, বই ফ্রিতে পাঠাই দিই। আমরা বই বিক্রি করি না, বই বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় ভাই, আমরা বই বিক্রি করি না। হ্যাঁ 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে বই অবশ্যই পাবেন। আমাদের 19তম অ্যাডভান্স নিবন্ধনের ক্লাস কবে থেকে শুরু হবে? 19তম নিবন্ধনের ক্লাস শুরু হবে 22 তারিখ। স্যার ভূমি অধিদপ্তরের নিয়োগে লিখিত পরীক্ষা হবে? স্যার হ্যাঁ, ভূমি অধিদপ্তরে লিখিত পরীক্ষা হবে, প্রিলি প্লাস লিখিত হয়। স্যার টাকা পে করতে একটু 10 মিনিট সময় লাগবে, আমি কি 2000 টাকা কোর্সটা পাবো? আচ্ছা সমস্যা নাই, 10 মিনিট যাদের লেট হবে কোনো সমস্যা নাই, 10 মিনিট পর আপনি পাঠাই দেন। মামুনুর রশিদ, আপনার নামটা আমি দেখে নিয়েছি। লিমা আক্তার, স্যার 29 তারিখ প্রাইমারি এক্সাম, এখন ভর্তি হব, সাজেশন পাবো? হ্যাঁ, আপনি এখন ভর্তি 800 টাকা কত 800 টাকা পাঠাই দেয়া, এই নাম্বার 800 টাকা পাঠাই দেয়া আপনি কল করেন। আগামীকাল পাঠাই দেবো, আগামীকাল সকালে পাঠাবো। অ্যাডভান্স প্রাইমারি ক্লাস কবে থেকে শুরু? 22 তারিখ।
ওকে, ক্লাস কি অনলাইন হবে? এগোতে সব অনলাইন অফলাইন উভয়। অনলাইন অফলাইন, অফলাইন কোর্স ফি 4,000 টাকা। অনলাইন কোর্স ফি 11 থেকে 20তম গ্রেড 4,000 টাকা। আর অনলাইন কোর্স ফি হলো আজকে এই যে অফারটা দিলাম মাত্র 2,000 টাকা, মাত্র 2,000 টাকা। ক্লিয়ার? নামাজে যাব?